দেখো, আজকের ক্লাসে আলোচনা করব অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের কত নম্বর ধারায় অ্যাকসেপ্টেন্সের কথা বলা আছে? সেকশন 2 সাবসেকশন বি তে অ্যাকসেপ্টেন্সের কথা বলা আছে। আমি আবার বলছি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের কত নম্বর ধারায় অ্যাকসেপ্টেন্সের কথা বলে? সেকশন 2 সাবসেকশন বি। সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরো আমি আমি তোমাকে কোনো একটা অফার দিলাম। আমার একটা ওয়ান প্লাস ফোন আছে, আমি তোমাকে বিক্রি করতে চাই। ঠিক আছে? সেই অফারটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে অফার দিলাম, তুমি সেটা অ্যাকসেপ্ট করো, তো সেটা আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে আমি অফার দিলাম, তাহলে প্রথমে হলো অফার। তারপর তুমি ধরো অ্যাকসেপ্ট করলে, অর্থাৎ তোমার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স আসলো। ঠিক আছে? তো অ্যাকসেপ্টেন্স মানেই তো প্রমিস। অনেকে বলে যে অ্যাকসেপ্টেন্স থেকে কিন্তু প্রমিস তৈরি হয়। প্রমিসটা কি করে তৈরি হয়? অ্যাকসেপ্টেন্স থেকে প্রমিস তৈরি হয়। তাই এই অ্যাকসেপ্টেন্সের পাশে আমি এটাকে লিখতে পারি প্রমিস। অ্যাকসেপ্টেন্স মানেই কিন্তু প্রমিস, এটা আমি বললাম। ঠিক আছে? এইবার আমি লিখবো অ্যাকসেপ্টেন্স কাকে বলে। ঠিক আছে? যদিও আমরা প্রথম ক্লাসে অ্যাকসেপ্টেন্স কাকে বলে লিখেছি, তবু আবার পড়িয়েছি। লেখো হোয়েন হোয়েন দ্য পার্সন কমা টু হুম to whom an offer is made. An offer is made. ঠিক আছে? অর্থাৎ মানেটা কি বলতে পারলে? যখন যখন একজন পার্সন অফার দেয় কাকে? আরেকজন পার্সনকে অফার দেয়। একটা পার্সন যখন আরেকটা পার্সনকে অফার, অর্থাৎ যাকে অফার দেওয়া হয়েছে, এক কথায় যাকে অফার দেওয়া হয়েছে, মানে আমি কি বললাম, আমার কাছে একটা ওয়ান প্লাস এর ফোন আছে। ঠিক আছে? আমি আমার এক বন্ধু রাতুলকে বেচতে চাই। তার মানে আমার কাছে যে ওয়ান প্লাস ফোন আছে, আমি আমার ওয়ান প্লাস ফোনটা বেচার জন্য রাতুলকে অফার দিয়েছি। তাই বলছে, যখন কোনো পার্সন, ঠিক আছে, এ অন্য আরেকটা পার্সনকে অফার দেয়। বুঝতে পারলে তো? অর্থাৎ যাকে অফারটা দেওয়া হয়েছে, কমা কমা দিয়ে লেখো। if signify if সিগনিফাই মানে বলা। যদি বলে, কে বলবে? আরে যাকে অফার দিয়েছি সেই তো বলবে। আমার কাছে একটা ওয়ান প্লাস ফোন আছে, আমি সেই ওয়ান প্লাস ফোনটা আমার বন্ধু রাতুলকে বেচতে চাই। ঠিক আছে? আমি তো এটা রাতুলকে বলেছি এই কথাটা। ঠিক আছে? এবার রাতুলকে তো জানাতে হবে ও ফোনটা আমার থেকে কিনবে কি কিনবে না। অর্থাৎ ওকে তো সহমতি জানাতে হবে, কিনবে কি কিনবে না। ঠিক আছে? বলছে ইফ সিগনিফাই, যদি বলে, কে বলবে? রাতুল বলবে। ইফ সিগনিফাই হিজ অর হার অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে সহমতি। ঠিক আছে? যদি রাতুল রাতুল তার সহমতি জানায়। ঠিক আছে? কি সে সহমতি জানবে? দেয়ার টু মানে, অর্থাৎ আমি যেমনটি বলেছিলাম, ঠিক আছে, আমি যেমনটি বলেছি তার সহমতি আনতে হবে, তাই তো? তো তার পাশে একটা অ্যারো দিয়ে লেখো, অফার ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড। অফার ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? পাশেই লিখো বিকাম আ প্রমিস। বিকাম আ প্রমিস। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম অ্যাকসেপ্টেন্স, বা আগের ক্লাসগুলো বলেছি অ্যাকসেপ্টেন্স থেকে কিন্তু প্রমিস তৈরি হয়। অ্যাকসেপ্টেন্স থেকে প্রমিস তৈরি হয়। আমি তোমাকে অফার দিলাম, তুমি সেই অফারটাকে তুমি অ্যাকসেপ্ট করলে, তাই তো? তো সেখান থেকেই তো প্রমিস হয়ে গেল, তাই না? তো কথায় যদি বলে, তোমাকে যদি বলে অ্যাকসেপ্টেন্স কাকে বলে, তাহলে তুমি কি বলবে? যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অফার দেয়, ঠিক আছে, তো যাকে অফার দিল সেই ব্যক্তি যদি ওই অফারটা সহমতি জানায়, যেরকম অফার দিয়েছিল সহমতি জানায়, তাহলে তাকে বলা হবে অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? সেক্ষেত্রে হবে অফার ইজ টু বি অ্যাকসেপ্টেড। তাহলে অফারটা অ্যাকসেপ্ট করা হয়েছে, আর এখান থেকে প্রমিস তৈরি হয়। তো দেখো,
নোটটা একটু বলছি আর কিছু উদাহরণ তোমাকে বলে দিই। তোমাকে কিছু উদাহরণটা বলে দিচ্ছি যে অফার যে বললাম না, অফারের উদাহরণটা কি? কেমন উদাহরণ দিতে পারো? কেমন উদাহরণ দিতে পারো অফারে? এক্সাম্পলটা কি দিতে পারি? লিখলাম এখানে শতাব্দী, শতাব্দী, আর এখানে লিখলাম মোনালিসা। শতাব্দী আর এখানে লিখলাম মোনালিসা। এটা শতাব্দী, মোনালিসা। তো কি বলছি, শতাব্দী, শতাব্দী তার একটা ভালো বাড়ি আছে, মানে বড় বাড়ি আছে, ঠিক আছে? শতাব্দী কি করছে? শতাব্দী, শতাব্দী বাড়িটা বেচতে চায়, ঠিক আছে? এবার শতাব্দী বাড়িটা বেচতে চায়। তো আবার মোনালিসা একজন, ওর মোনালিসা উনি বন্ধু, মোনালিসা এবার মোনালিসা একটা বাড়ি কিনতে চায়, মোনালিসা একটা বাড়ি কিনতে, মোনালিসা বাড়ি কিনতে চায়, এই কথাটা ও শতাব্দীকে বলেছে, ঠিক আছে? এবার শতাব্দীর অনেকদিন ধরে ইচ্ছা বাড়িটা বেচার। অ্যাকচুয়ালি ও একটা ফ্ল্যাট কিনেছে, ও ফ্ল্যাটে শিফট হতে চায়, ওখানে বারবার খুব অসুবিধা হচ্ছে, ও চাইছে ওর বাড়িটা, যে বাড়িতে বসবাস ওই বাড়িটা থাকতে চাইছে না, ঠিক আছে? ঠিক আছে, অর্থাৎ শতাব্দী যে জবটা করে, শতাব্দী যে জবটা করে কলকাতা শহরে, ঠিক আছে? আর ওর বাড়িটা, শতাব্দীর বাড়িটা কোথায় আছে? ডানকুনিতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি শতাব্দী যেখানে কাজ করে, ও ধর্মতলা এরিয়ায় ও কাজটা করে, ঠিক আছে? তো ধর্মতলায় যেখানে কাজ করে তার পাশাপাশি ও একটা ফ্ল্যাট কিনেছে, ঠিক আছে, 3 BHK ফ্ল্যাট কিনেছে। এইবার এইবার ও ডানকুনি থেকে যাতায়াত করতে খুব অসুবিধা হয়, ও ডানকুনি থাকতে চাইছে না, ঠিক আছে? ডানকুনিতে ও থাকতে চাইছে না, ও ওটা বেচে একটা ফ্ল্যাট কিনেছি অলরেডি, শতাব্দী ধর্মতলায় কোনো জায়গায় একটা ফ্ল্যাট কিনে নিয়েছে, ঠিক আছে তো? কিন্তু ও শতাব্দী কিন্তু ডানকুনি থাকতে চাইছে না, ও ডানকুনির বাড়িটা বেচতে চাইছে, কিন্তু ভালো পার্টি চাইছে, পাচ্ছে না। এবার মোনালিসার না, মোনালিসা অনেকদিন ধরে এ, একটা বাড়ি খুঁজছে, একটা বাড়ি খুঁজছে, ওর কোনো ফ্ল্যাটে থাকার ইচ্ছা নেই, ঠিক আছে? ও একটা বাড়ি খুঁজছে, ঠিক আছে? তো তো শতাব্দীর সঙ্গে কথাবার্তা বলতে বলতে চাইলো, জানতে পারলো শতাব্দীর বাড়িটা বেচতে চায়। এবার মোনালিসাও বাড়িটা কিনতে চায়। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে কি বলেছি, আমি তোমাকে ব্যাপারটা বলছি, শতাব্দী মানে দুজনেরই ইচ্ছা, শতাব্দীর ইচ্ছা বাড়িটা বেচা, আর মোনালিসার ইচ্ছা বাড়িটা কেনা, ঠিক আছে? এরকম ঘটনা হয়েছে। তো শতাব্দী মোনালিসাকে জানিয়েছে, মানে শতাব্দী মোনালিসাকে জানিয়েছে যে আমি আমার বাড়িটা তোমাকে বেচতে চাই, ঠিক আছে? আমার বাড়িটা তোমাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চাই, আমি আমার বাড়িটা তোমাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চাই, ঠিক আছে? তো তাহলে শতাব্দী মোনালিসাকে কি করলো? অফার দিল। এবার মোনালিসাকে জানাতে হবে ও সেই বাড়িটা কিনতে চায় কি চায় না। মোনালিসা শতাব্দীকে যে অ্যামাউন্টটা অফার করা হয়েছিল, শতাব্দী মোনালিসাকে যে অ্যামাউন্টটা অফার করেছিল, মোনালিসা সেই অফারে পুরো অ্যাসেট বা কনসেন্ট বা সহমতি দিল, বলে হ্যাঁ আমি তোমার বাড়িটা কিনতে চাই, ঠিক আছে? কিনতে চাই, ব্যাস হয়ে গেল। এটাই হলো একটা, এটাই হলো একটা অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? অর্থাৎ মোনালিসা যে শতাব্দীকে তার সহমতিটা জানালো না, তো এটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো বুঝতে পারলে ব্যাপারটা, যে উদাহরণটা আমি কি দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো মানে আমি উদাহরণ এটাই দেওয়ার চেষ্টা করলাম, শতাব্দী মোনালিসাকে তার বাড়িটা বিক্রি করার প্রস্তাব দিল, মানে অফার দিল। শতাব্দীর একটা বাড়ি আছে, সেই বাড়িটা ও মোনালিসাকে বিক্রি করার অফার দিল। মোনালিসা যদি সেই অফারে সহমতি জানায়, ঠিক আছে, সহমতি জানায়, তাহলে সেটাই হয়ে যাবে তোমার অ্যাকসেপ্টেন্স। এটাই হলো উদাহরণ। এইবার এইবার অফার, এবার দেখি আমাদের নোট কি লিখেছি নোটে। বলছে অ্যাজ পার সেকশন, দেখো কি লেখা আছে, অ্যাজ পার সেকশন 2 সাবসেকশন বি, when the person to whom the proposal is made signify is his asset thereto, ঠিক আছে? thereto মানে যেমন কি অফার করা হয়েছিল, ঠিক আছে? signify মানে বলা, ঠিক আছে? the proposal is said to be accepted, and when such proposal বা offer is accepted it becomes a promise like an offer, ঠিক আছে? অফারের মতো acceptance may also be either implied acceptance and express acceptance। তাহলে কি বলতে পারি? acceptance দু রকমের হতে পারে। আমরা কি বলতে পারি যে acceptance বেসিক্যালি দু রকমের হয়। acceptance দু রকমের হতে পারে। একটা হতে পারে এক্সপ্রেস, একটা হতে পারে এক্সপ্রেস, ঠিক আছে? আর একটা হতে পারে ইমপ্লাইড। একটা হতে পারে এক্সপ্রেস আর একটা হতে পারে ইমপ্লাইড, ঠিক আছে? একটা হতে পারে এক্সপ্রেস, একটা হলো ইমপ্লাইড। এক্সপ্রেস কাকে বলে? বাই ওয়ার্ড, রিটেন বা ওরাল। এক্সপ্রেসটা কি হতে পারে? রিটেনও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমার ওয়ান প্লাসের ফোনটা আমার বন্ধু রাতুলকে
বেচতে চাই, বেচবো বলে আমি এই অফারটা রাতুলকে দিয়েছি। রাতুল যে সহমতি জানাবে সেটা মুখে বলে জানাবে, মানে রিটেনেও জানাতে পারে, আবার ওরালেও জানাতে পারে, রিটেনেও জানাতে পারে, ওরালেও জানাতে পারে সহমতিটা কিনবে কি কিনবে না। আর বুঝতে পারলে, এবার আমি তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি যে না, তোমার এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স জিনিসটা কি। ঠিক আছে, এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স এর এক্সাম্পলটা দিচ্ছি, এই লিখছি এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স এর এক্সাম্পলটা বলছি। তাহলে বুঝতে পারলে এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স কাকে বলে। ঠিক আছে, যখন একটা পার্টি আরেকটা পার্টিকে তো অফার দেয়, যাকে অফার দেবে সে সেই অফারটা তখন সেই অফারটা যখন জানাবে, যার কাছ থেকে অফারটা এসছে তাকে তো জানাতে হবে, তাকে যদি লিখে জানায়, রিটেনে জানায় বা ওরালে জানায়, এটাকে বলছে যেভাবে জানাবে এটাকে বলা হয় এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ অ্যাকসেপ্টেন্সের কথাটা যদি তুমি লিখে জানাও বা ওরালে জানাও, মানে রিটেনে জানাও বা ওরালে জানাও, তখন সেটাকে বলা হয় এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স। আমি এক্সাম্পল যদি বলি, কি লিখবো, খেলো, আর এখানে আরেকটা পার্টি লিখলাম ভেলো, খেলো আর ভেলো দুটো পার্টি। দেখো কেলোর কাছে একটা বাড়ি আছে, কেলোর কাছে একটা বাড়ি আছে, কেলো সেই বাড়িটা ভেলোকে বিক্রি করতে চায়, এবং এই কথাটা, ঠিক আছে, কেলোর কাছে একটা বাড়ি আছে, কেলো তার বাড়িটা 10 লাখ টাকায় বিক্রি করবে বলে, 10 লাখ টাকায় বিক্রি করবে বলে ভেলোকে চিঠি লিখে জানানো, চিঠি লিখে জানানো, ঠিক আছে, লেটারে লিখে জানানো। ঠিক আছে, এবার ভেলোকে তো জানাতে হবে যে সেই বাড়িটা কিনবে কি কিনবে না। ভেলো ওই লেটারটা রিপ্লাই দিল, ভেলো কেলোকে চিঠির মাধ্যমে লিখে জানানো, হ্যাঁ আমি তোমার বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চাই। এটাকে বলা হয় এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স। আশা করি বুঝতে পারলে এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স জিনিসটা। আর একটা উদাহরণ ধরো সীতা আর এখানে গীতা, সীতা আর গীতা। সীতা গীতাকে একটা অফার দিল, কি বললো, সীতা গীতাকে কি অফার দিয়েছে, সীতা গীতাকে বলেছে একটা 100 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ঠিক আছে, তো সীতা গীতাকে বললো এই 100 মিটার যে দৌড় রেস হচ্ছে, তুই যদি এটা 2 মিনিটে যদি কমপ্লিট করতে পারিস, তুই 2 মিনিটে যদি কমপ্লিট করতে পারিস, তাহলে সীতা গীতাকে একটা অফার দিয়েছে, বলেছে 100 মিটার যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, তুই এই দৌড় প্রতিযোগিতা 2 মিনিটে দৌড়তে পারিস, তাহলে আমি তোকে 100 টাকা দেবো, আমি তাহলে তোকে 100 টাকা দেবো। ঠিক আছে, এই অফারটা সীতা গীতাকে দিবে, সীতা গীতাকে দিবে। কিন্তু গীতা যদি এই অফারটা, ঠিক আছে, এবার গীতা দেখা গেল সেটা মানে 2 মিনিটের মধ্যে ও দৌড় প্রতিযোগিতায় মানে দৌড়টা কমপ্লিট করলো, 2 মিনিট দৌড় কমপ্লিট করলো, তাহলে বুঝতে পারলি তো, এটাও তো একটা অফার এসছে, সীতা গীতাকে অফার দিয়েছে। এবার গীতা যে সীতা রিপ্লাই করলো, গীতা যে সীতাকে কিভাবে রিপ্লাই করলো, এটা ওর কাজের মাধ্যমে রিপ্লাই করলো, মানে গীতা সীতাকে বললো 2 মিনিটের মধ্যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা যদি কমপ্লিট করতে, যদি দৌড়তে পারিস 2 মিনিটের মধ্যে 100 মিটার, তাহলে তোকে আমি 100 টাকা দেবো। ঠিক আছে, তো গীতা 2 মিনিটের মধ্যে দৌড়ে ফেললো, ঠিক আছে, তাহলে এখানে যে অ্যাকসেপ্টেন্স হলো এটা ওর বাই কন্ডাক্ট, আচরণের মাধ্যমে হলো। ঠিক আছে, এখানে আচরণের মাধ্যমে হলো, তাহলে এটা কিন্তু এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স হচ্ছে, এটা তো এক্সপ্রেস হচ্ছে না। ঠিক আছে, আমি বললাম এক্সপ্রেস হতে গেলে কি হতে হবে, হয় তোমার লিখে হতে হবে বা ওরাল হতে হবে, অর্থাৎ রিটেন হতে হবে বা রিটেন বা ওরাল। তাহলে সীতা যে গীতাকে এই অফারটা দিল, এটা কি লিখে দিয়েছে, এটা কি লিখে দিয়েছে, রিটেন দিয়েছে, না স্যার এটা তো রিটেন দেয়নি, এটা কি ওরাল, এটা এটা সীতা গীতাকে একটা মুখে বললো, ওরাল দিল, ওরাল ওরাল, এটা হচ্ছে ওরাল, এটা হচ্ছে ওরাল। ঠিক আছে, সীতা গীতাকে এটা মুখে বললো, কিন্তু গীতার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স কিসে এসছে, গীতার কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স কাজের মাধ্যমে এসছে, কাজের মাধ্যমে।
তো আশা করি বুঝতে পারলে এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স। এবার আমরা পড়বো ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স এর এক্সাম্পল গুলো দেখুন। ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স, ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স জিনিসটা কি, যখন তোমার কন্ডাক্টের মাধ্যমে দেখানো যাবে, কন্ডাক্টের মাধ্যমে, ঠিক আছে, কন্ডাক্টের মাধ্যমে। দেখো ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স এর উদাহরণটা আমি বলছি তোমাকে। ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স জিনিসটা কি, যখন তোমার প্রমিসার আর প্রমিসির মধ্যে তোমার মানে কি বলে কন্ডাক্টের মাধ্যমে কন্ডাক্ট হলো আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে আহ, ঠিক আছে, কন্ডাক্টের মাধ্যমে। যেমন উদাহরণ যদি বলি, রোনাল্ডো রোনাল্ডো একটা রোনাল্ডো একটি রোনাল্ডো একটা অকশনে ম্যাক্সিমাম প্রাইস দিল, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রাইস দিল, রোনাল্ডো একটা অকশনে ম্যাক্সিমাম প্রাইস দিল, ঠিক আছে। আর যে অকশনার হাতুড়ি ঠুকে সেই সর্বোচ্চ দামে যে ম্যাক্সিমাম প্রাইসের ওই অফারে কি করলো, অ্যাকসেপ্টেন্স দিল। এই ধরনের অ্যাকসেপ্টেন্সই হলো তোমার ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স। মানে ধরো কোনো কিছু একটা অকশন হয় না, নিলাম হয়, তো নিলাম হয়, সেখানে রোনাল্ডো একটা নিলাম উঠেছে যে কোনো জিনিসই, যে কোনো, সাপোজ ধরুন একটা বাড়ির নিলাম উঠেছে, রোনাল্ডো সেই বাড়িটা ম্যাক্সিমাম প্রাইস দিল, রোনাল্ডো সেই বাড়িটা কিনতে রাজি, রোনাল্ডো সেই বাড়িটা কিনতে চায়। অকশন দেখে তোমরা, অকশন দেখেছো তো, অকশনে কি হয়, অকশনে যারা, ধরো একটা বাড়িটা অকশনে উঠেছে, ঠিক আছে, অনেক পার্টি আছে ওখানে, যে কিনতে চাই বলে না 1 লাখ 1, 2 লাখ 2 লাখ 1, 3 লাখ 3 লাখ 1, এরকম করে অকশন ওঠে। তো ওই বাড়িটার অকশনে তোমার সবচেয়ে বেশি দাম দিচ্ছে রোনাল্ডো। সাপোজ ধরো রোনাল্ডো বলেছে এই বাড়িটা আমি 1 কোটি টাকায় কিনবো, ম্যাক্সিমাম দাম দিচ্ছে, ঠিক আছে। ও যখন এই দামটা দিল, তাহলে ওকে কেউ বিট করতে পারছে না, তখন নিলামদারকে ইংরেজি বলে অকশনার যখন ওই বসে, একটা টেবিল আছে, টেবিলে একটা হাতুড়ি দিয়ে মারলো, তার মানে কি, বললাম তোমাদের আইপিএল খেলা যখন হয় দেখেছিলে, যখন কোনো প্লেয়ার কেনা বেচা হয়, যখন যে নিলাম থাকে অকশনার, দেখবে একটা হাতুড়ি টুকে টেবিলে মারে, ঠিক আছে, হাতুড়ি টুকে টেবিলে মারে তো। তো এখানে এটাই বলছে, হাতুড়ি টুকে যখন টেবিলে মারলো, তার মানে কি হলো, এই বাড়িটা পুরো রোনাল্ডোকে সোল্ড করা হয়ে গেল, ঠিক আছে। তো এই ধরনের অ্যাকসেপ্টেন্স এটাকেই বলা হয় তোমার ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স। কি বলা হয়, এটাকেই বলা হয়। তাহলে এটা কিসের মধ্যে প্রকাশ পেয়েছে, এটা বিহেভিয়ার মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে গল্পটা বুঝলে, হাতুড়ির কেসটা কি যে বোঝালাম, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখানে কোনো কথার মাধ্যমে বললো না, মানে এখানে কিন্তু কোনো রিটেনও হলো না, এখানে কোনো ওরালও হলো না, এখানে আচরণের মাধ্যমে প্রকাশ পেলো। তাহলে আমি তোমাকে বলে দিলাম যে তোমার এখানে লিখেছে একটা এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স আর একটা ইমপ্লয়েড এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স কি বলেছে, বাই ওয়ার্ডস স্পোকেন অর রিটেন। আর ইমপ্লয়েড অ্যাকসেপ্টেন্স কি, হুইচ ইজ মেড আদারওয়াইজ দেন ইন ওয়ার্ড। তা করা হবে আদারওয়াইজ ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড ছাড়া, ইন আদার ওয়ার্ডস ইট ইজ ইনফার্ড ফ্রম দ্য কন্ডাক্ট অফ দ্য পার্সন অর দ্য সার্কামস্টান্সেস অফ দ্য পার্টিকুলার কেস, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়বো লিগাল রুলস অফ অ্যাকসেপ্টেন্স। কি বললাম, অ্যাকসেপ্টেন্স কাকে বলে পড়লাম, অ্যাকসেপ্টেন্স ক রকমের হয় এটা পড়লাম। এবার পড়বো লিগাল রুল অফ অ্যাকসেপ্টেন্স। লিখো লিগাল রুল অফ অ্যাকসেপ্টেন্স। 1 নম্বর পয়েন্ট লিখো। দেখেন, অ্যাকসেপ্টেন্সের যতগুলো লিগাল রুল আছে, সবকটা লিগাল রুল তোমাকে ফুলফিল করতে হবে। একটাও যদি লিগাল রুল তুমি ফুলফিল করতে না পারো, একটাও, মানে ধরো যতগুলো লিগাল রুল আছে তুমি ম্যাক্সিমাম লিগাল রুল ফুলফিল করেছো, একটা রুল ফুলফিল করতে পারোনি,
ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। সব কটা লিগ্যাল রুল তোমাকে ফুলফিল করতে হবে। সব কটা লিগ্যাল রুল তোমাকে ফুলফিল করতে হবে। যতগুলো লিগ্যাল রুল আছে। তো ১ নম্বর লেখো অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট। ঠিক আছে? এখানে অ্যাবসোলিউট মানে ফাইনাল। ঠিক আছে? ফাইনাল। অর্থাৎ আমার কাছে একটা OnePlus ফোন আছে, সেই OnePlus ফোনটা আমার বন্ধু রাতুলকে অফার দিয়েছে। ঠিক আছে? তো আমার বন্ধু রাতুলের কাছ থেকে যে রিপ্লাই আসবে মানে সহমতিটা আসবে সেটা অ্যাবসলিউট আসতে হবে। অ্যাবসলিউট বা বলতে পারো ফাইনাল আসতে হবে। ঠিক আছে? সহমতিটা ফাইনাল আসতে হবে। অ্যান্ড আনকোয়ালিফাইড। কোয়ালিফাইড মানে আমরা আগের ক্লাসে বলেছি কোয়ালিফাইড মানে যদি কোনো কন্ডিশন থাকে তাহলে কোয়ালিফাইড। আনকোয়ালিফাইড মানে কোন রকমের কোনো কন্ডিশন থাকা যাবে না। তাই লিখলাম আনকোয়ালিফাইড। আর আনকোয়ালিফাইড মানে তুমি লিখতে পারো আনকোয়ালিফাইড মানে আনকন্ডিশনাল। এটাকে বলা হয় আনকন্ডিশনাল। আনকোয়ালিফাইড মানে আনকন্ডিশনাল। বা তুমি বলতে পারো উইদাউট এনি কন্ডিশন। উইদাউট এনি কন্ডিশন মানে কোনো রকমের কোনো কন্ডিশন থাকবে না। তাহলে প্রথম পয়েন্ট কি বলতে পারলে যে তোমার কাছে আমি যদি কাউকে অফার দিই, যাকে অফার দেবো সেই পার্টির কাছ থেকে তো তোমার সহমতি আসতে হবে, কনসেন্ট বা অ্যাসেন্ট আসতে হবে। ঠিক আছে? মানে সে এই অফারটাকে অ্যাকসেপ্ট করলো কি করলো না। অর্থাৎ যাকে অফার দিলাম তার কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স আসবে সেই অ্যাকসেপ্টেন্স কি হতে হবে? হতে হবে এবং আনকোয়ালিফাইড হতে হবে। ঠিক আছে? অ্যাবসলিউট হতে হবে এবং আনকোয়ালিফাইড হতে হবে। এবার আমরা এক্সাম্পলে দেখি এক্সাম্পল কি, এর এক্সাম্পল জিনিসটা কেমন হতে পারে, এর এক্সাম্পলটা আমরা পড়ব। দেখ, এর যে এক্সাম্পল করব একটা কেস ল আমি তোমাকে বলে দিচ্ছি। কেস লটা কি? কেস লটা কি ছিল? বদ্রী প্রসাদ, লেখো বদ্রী প্রসাদ। বদ্রী প্রসাদ ভার্সেস স্টেট অফ এমপি। ভার্সেস স্টেট অফ এমপি। এই কেস লতে কি বলা আছে? এখানে কেস লতে বলা আছে রিম্পা। ঠিক আছে? রিম্পা হচ্ছে একটা পার্টি, আর একটা পার্টি হচ্ছে দেবারত। একটা পার্টি হচ্ছে রিম্পা আর একটা পার্টি হচ্ছে দেবারতী। দুই বন্ধু রিম্পা আর দেবারতী ভালো বন্ধু এরা। ঠিক আছে? রিম্পার একটা স্কুটি আছে। রিম্পার একটা স্কুটি আছে। ঠিক আছে? রিম্পা তার স্কুটিটা ঠিক আছে রিম্পা তার স্কুটিটা ৩০,০০০ টাকার বিনিময়ে, ঠিক আছে, রিম্পা তার স্কুটিটা ৩০,০০০ টাকার বিনিময়ে দেবারতীকে সেল করার অফার দিল। তাহলে কে অফার দিল? রিম্পা তার একটা স্কুটি আছে, সেই স্কুটিটা দেবারতীকে ৩০,০০০ টাকায় বিক্রি করার প্রস্তাব দিল। কারণ রিম্পা ভেবেছে এখন আর নতুন স্কুটি ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে, ইলেকট্রিক স্কুটি কিনবে। তাই ওর স্কুটিটা অনেকদিন পুরনো হয়ে গেছে। ঠিক আছে? তাই ও রিম্পা তার স্কুটিটা দেবারতীকে বিক্রি করার প্রস্তাব দিল। কত টাকায়? ৩০,০০০ টাকায় বিক্রি করার প্রস্তাব দিল। কিন্তু দেবারতী ওই স্কুটিটা তোমার ২০,০০০ টাকায় কিনতে রাজি হলো। কত টাকায় কিনতে রাজি হলো? তাহলে রিম্পা দেবারতীকে যে একটা অফার দিল, কত টাকায় স্কুটি বিক্রি করার অফারটা দিল? কত টাকায়? ৩০,০০০ টাকায়। কিন্তু দেবারতী রিপ্লাই দিয়েছে। দেবারতী অবশ্যই রিপ্লাই দিয়েছে। দেবারতী রিপ্লাই ঠিক আছে, দেবারতী রিপ্লাই রিম্পাকে জানালো আমি এই স্কুটিটা তোর থেকে আমি ২০,০০০ টাকায় কিনতে চাই। কত টাকায়? ২০,০০০ টাকায় কিনতে চাই। তাহলে তাহলে এখানে কি হচ্ছে? দেবারতী যে সহমতিটা দিচ্ছে, সহমতি তো দেয়নি, বরঞ্চ দেবারতী আরো একটা নতুন একটা অফার দিয়ে দিল। দেবারতী আরো একটা অফার দিয়ে দিল। ও যেখানে সহমতি দেওয়ার কথা, ওর সহমতি দেবারতী যদি সহমতি দিত, সহমতি হলে কি হতো? দেবারতী রিম্পাকে বলতো হ্যাঁ আমি তোর স্কুটিটা ৩০,০০০ টাকায় কিনতে চাই। দেবারতী তোমার রিম্পাকে বলে যে হ্যাঁ আমি তোর স্কুটিটা কিনতে চাই, কিন্তু সেটা ৩০,০০০ টাকা নয়, ২০,০০০ টাকায়। তার মানে রিম্পা যেই অফারটা দিল, দেবারতী সেই অফারটাকে কাউন্টার করলো। তো এই রকমের অফারকে বলা হয়
কাউন্টার অফার, ঠিক আছে, এটাকে বলা হয় কাউন্টার অফার। তাহলে বুঝতে পারলে এক্সাম্পলটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে দেখি আমাদের নোট কি লিখেছে এটা। প্রথম পয়েন্ট, অ্যান অ্যাকসেপ্টেন্স টু বি ভ্যালিড মাস্ট ফুলফিল সার্টেন কন্ডিশন হুইচ আর ডিসকাস বিলো। মানে তোমার অ্যাকসেপ্টেন্স তখনই ভ্যালিড হবে, অ্যাকসেপ্টেন্সের যতগুলো লিগাল রুল আছে সবগুলোই ফুলফিল করে তখনই অ্যাকসেপ্টেন্স ভ্যালিড হবে। এক নম্বর পয়েন্ট কি বলতে দিয়েছে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট অ্যান্ড আনকোয়ালিফাইড, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল, যেটা আমি তোমাকে বললাম। এর মানে দ্যাট অ্যান অফার মাস্ট বি অ্যাকসেপ্টেড অ্যাজ ইট ইজ উইদাউট এনি রিজার্ভেশন, ভেরিয়েশন অর কন্ডিশন। মানে অ্যাকসেপ্টেন্স যে তুমি তুমি যে কোনো অফারটা যখন অ্যাকসেপ্ট করবে ওর মধ্যে কোনো কন্ডিশন রাখা চলবে না। A qualified and conditional acceptance amount to be marking of counter offer। যদি কোনো রকমের কোনো কন্ডিশন থাকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে তখন তাকে সেটা বলবে কাউন্টার অফার। মানে অরিজিনাল অফারকে এটা কি করছে, হুইচ পুটস এন্ড টু দ্য অরিজিনাল অফার, শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ক্যান নট বি রিভাইভড বাই সাবসিকুয়েন্ট অ্যাকসেপ্টেন্স। তো যাদের সাবজেক্টিভ পেপার, যাদের পরীক্ষায় লিখতে হবে, লিখে আসতে হবে, লেখা পেপার, তাদের পুরো কথাটা লিখতে হবে, ঠিক আছে। পুরো কথাটা লিখলেও হবে, ঠিক আছে। কিন্তু যাদের তোমার এমসিকিউ পেপার তারা তো জাস্ট এই কথাটা এই মধ্যে পয়েন্ট গুলো কি, পয়েন্ট গুলো জানলেই হয়, বেশি কিছু না জানলেও চলবে। আচ্ছা উদাহরণটা কি দিয়েছে এখানে, এক্সাম্পল কি দিয়েছে দেখো। বলছে এ এনকোয়ারি ফ্রম বি, ঠিক আছে, উইল ইউ পারচেস মাই ডগ ₹100। এ মানে এ বি কে বলেছে, আমার কাছে একটা ডগ আছে, তুমি কি ডগটা 100 টাকায় কিনতে চাও? বি রিপ্লাই করছে হ্যাঁ, আই শ্যাল পারচেস ইওর ডগ, আমি তোমার ডগটা কিনবো। কত টাকায়? 100 টাকায় কিনতে রাজি আছে যদি তুমি আমার বিড়ালটা 60 টাকায় কেনো। তার মানে কি, এখানে তো কন্ডিশন চলে আসলো না। এ বি কে বলেছে আমার কাছে একটা কুকুর, তুমি কি আমার কুকুরটা কিনতে চাও 100 টাকায়? বি রিপ্লাই করে একে জানালো হ্যাঁ, আমি তোমার কুকুরটা 100 টাকায় কিনতে রাজি আছি যদি তুমি আমার বিড়ালটা কেনো 60 টাকায়। সাচ অ্যাকসেপ্টেন্স অফ বি, এখানে বির কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স আসছে ইজ নট আ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। কেন? এর মধ্যে কন্ডিশন আছে বলে। বিকজ ইট ইজ আ কন্ডিশনাল, ইট ইজ সিম্পলি কাউন্টার অফার। এটাকে কাউন্টার অফারটাকে বলে আমি তোমাকে একটা অফার দিই, তুমি 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 অন্য একটা অফার দিয়ে দিলা, অর্থাৎ তুমি মেন অফারটাকে কি করলে, ডিনাই করে গেলে, ঠিক আছে। অরিজিনাল অফারটা ক্যান্সেল হয়ে গিয়ে নতুন একটা অফার হয়ে গেল, এটাই হচ্ছে কাউন্টার অফার। নেক্সট উদাহরণ, এক্স অফার টু সেল হিজ কার ₹1 লাখ টু ওয়াই। এক্স এর এই যেটা বললাম, এক্স এর গাড়ি আছে সেটা ওয়াই কে 1 লাখ টাকায় বিক্রি করতে চায়। ওয়াই এগ্রিড টু বাই 90,000, ওয়াই সেই গাড়িটা 90,000 টাকায় কিনতে চায়। ওয়াই is a counter offer and not an acceptance of X offer. Now if Y accept the original offer to buy the car 1 লাখ টাকা, X will not be bound to sell the car because Y counter offer has put an end to the original offer। এটা হচ্ছে নিহাল চাঁদ এবং অমরনাথের কেস স্টাডি ছিল, ঠিক আছে। কিচ্ছু নেই এখানে, কিন্তু সুন্দর। এক্স ওয়াই কে অফার করেছে আমি আমার গাড়িটা তোমাকে 1 লাখ টাকায় বিক্রি করতে চাই, ওয়াই বলেছে আমি তোমার গাড়িটা 90,000 টাকা কিনতে চাই। তার মানে ওয়াই এর কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স আসলে এটা তো অরিজিনাল অফারটাকে ক্যান্সেল করে দিল, এটাই তো তোমার কাউন্টার অফার, ঠিক আছে, এটাই তো কাউন্টার অফার। তো এটাই এখানে বলছে, এটাই কেস স্টাডি বলেছে। নেক্সট এক্সাম্পল কি বলে, আরেকটা এক্সাম্পল, এক্স অফার টু সেল 2 প্লট অফ ল্যান্ড ওয়াই এট আ সার্টেন প্রাইস। এক্স ওয়াই কে অফার দিয়েছে যে ও একটা দুটো প্লট অফ ল্যান্ড বিক্রি করতে চাই ওয়াই কে সার্টেন প্রাইসে। ওয়াই অ্যাকসেপ্ট দ্য অফার ফর 1 প্লট, একটা প্লট, দুটো অফার এসছে, ও একটা প্লট অ্যাকসেপ্ট করেছে। ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য অ্যাকসেপ্টেন্স ওয়াজ নট ভ্যালিড বিকজ ইট ওয়াজ নট ফর দ্য হোল অফ দ্য অফার। তার মানে আমি তোমাকে দুটো প্লট বিক্রি করবো বলে এই অফারটা দিয়েছি, তুমি একটা প্লটের অ্যাকসেপ্টেন্স দিয়েছো, এটাকেও তোমার ভ্যালিড বলা হবে না, ঠিক আছে। এখানে তোমার কাছ থেকে যে অ্যাকসেপ্টেন্স আছে এটা কিন্তু ভ্যালিড নয়, কারণ তুমি পুরো অফারটা নাও। তাই এটাও একটা কেস স্টাডি ছিল, ভবন ভার্সেস সাদুল্লাহ। 2 নম্বর পয়েন্ট লেখো, 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর পয়েন্টটা কি লিখবো, লেখার আগে বলে দিচ্ছি, এই যে আমি যে তোমাকে বলছি অ্যাকসেপ্টেন্সটা কার দিক থেকে আসে, ঠিক আছে।
প্রমিসটা কার দিক থেকে আসবে? আমি আমার OnePlus ফোনটা আমার বন্ধু রাতুলকে বিক্রি করবো বলে এরকম একটা অফার দিয়েছি, তাহলে এই অফারের অ্যাকসেপ্টেন্সটা কার দিক থেকে আসবে? এই অফার অ্যাকসেপ্টেন্সটা যে প্রমিসির দিক থেকে, ঠিক আছে? প্রমিসার যখন প্রমিসিকে একটা অফার দেবে, সেই অফারের অ্যাকসেপ্টেন্সটা সহমতি কার দিক থেকে আসবে? স্যার অফারের সহমতিটা তো আসবে স্যার প্রমিসির দিক থেকে, প্রমিসি বা তার অথরাইজড এজেন্ট, প্রমিসি বা তার অথরাইজড এজেন্টের দিক থেকে, এজেন্টের কাছ থেকে আসবে, ঠিক আছে? অথরাইজড এজেন্ট কাকে বলে? যার কাছে সেম অথরিটি থাকে, যার কাছে সেম অথরিটি থাকে, মানে প্রমিসির কাছে যা অথরিটি থাকে, প্রমিসির কাছে যা অথরিটি থাকে, ঠিক আছে, ওই অথরাইজড এজেন্টের কাছেও সেম অথরিটি থাকে, এটাই হলো অথরাইজড এজেন্ট অফ প্রমিসি, এটাকেই বলা হয় অথরাইজড এজেন্ট অফ প্রমিসি। চলো আমি পয়েন্টটা লিখি, তাহলে বুঝতে পারবে। দেখো অ্যাকসেপ্টেন্স মাস্ট বি, দেখো অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড বাই প্রমিসি, ঠিক আছে, বা তার অথরাইজড এজেন্ট, বা তার অথরাইজড এজেন্ট। তাহলে এখানে কি বলেছে, এখানে কি বলতে চাইছি? তো অ্যাকসেপ্টেন্স যে সহমতিটা আসবে, সেই সহমতিটা কার দিক থেকে আসতে হবে? হয় প্রমিসির দিক থেকে আসবে বা তার অথরাইজড এজেন্টের দিক থেকে আসবে, ঠিক আছে? এর সাথে সাথেই আমি তোমাকে জুড়িয়ে দিচ্ছি একটা কথা, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি, আচ্ছা আর একটা কথা বলি, অথরাইজড এজেন্ট কাকে বলে? তোমাকে কিছুক্ষণ আগেই বললাম, লেখো হু হ্যাজ হ্যাভিং দ্য সেম অথরিটি, হু হ্যাজ হ্যাভিং দ্য সেম অথরিটি, যার কাছে সেম অথরিটি থাকছে, যার কাছে সেম অথরিটি থাকবে, ঠিক আছে? আচ্ছা এর সাথেই জুড়ে দিচ্ছি, তাহলে আমি তোমাকে বললাম তো কাকে বলে, তাহলে অ্যাকসেপ্টেন্স সহমতি কার দিক থেকে, প্রমিসির দিক থেকে, প্রমিসি বা তার অথরাইজড এজেন্ট, ঠিক আছে? অথরাইজড এজেন্ট কাকে বলে? যার কাছে সেম অথরিটি থাকে, প্রমিসির কাছে যে অথরিটি থাকে। তার মানে অ্যাকসেপ্টেন্স কার কাছ থেকে আসবে? প্রমিসি বা প্রমিসির অথরাইজড এজেন্ট, প্রমিসি অর লিখে দাও, অর তার অথরাইজড এজেন্টের কাছ থেকে আসবে, ঠিক আছে? এইবার তাহলে অ্যাকসেপ্টেন্স আসবে প্রমিসি বা তার অথরাইজড এজেন্টের কাছ থেকে। প্রশ্ন হলো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে এই প্রমিসি এই যে রিপ্লাইটা করবে, কাকে রিপ্লাই করবে? প্রমিসারকে করবে বা তার অথরাইজড এজেন্টকে, প্রমিসার বা প্রমিসারের অথরাইজড এজেন্টকে করবে। তাহলে লেখেন acceptance must be communicated, acceptance must be communicated, okay, must be communicated to the to the to the to the লেখো প্রমিসার অর তার অথরাইজড এজেন্ট, প্রমিসার অথবা তার অথরাইজড এজেন্ট, লেখো প্রমিসার বা তার অথরাইজড এজেন্ট। এক্সাম্পলে আসবো, প্রমিসার অর তার অথরাইজড এজেন্ট। তাহলে ওই উদাহরণ, আমার মেন উদাহরণ বলছি, আমার একটা OnePlus ফোন আছে, আমি আমার বন্ধু রাতুলকে বিক্রি করতে চাই, তাহলে এর অ্যাকসেপ্টেন্স কার দিক থেকে? রাতুল বা রাতুলের অথরাইজড এজেন্টের দিক থেকে। তাহলে এই অ্যাকসেপ্টেন্স রাতুল কাকে পাঠাবে? আমাকে পাঠাবে বা আমার অথরাইজড এজেন্টকে পাঠাবে, এখানে এটাই লেখা আছে। তো আমরা এক একটা করে এক্সাম্পলে চলে আসি, এই টপিকের এক্সাম্পলে চলে আসি। উদাহরণ, রনি, আর এখানে লিখলাম রূপা। আর ধরো রূপা, ঠিক আছে? ধরো রনি, মানে এখানে যে রনি রূপাকে বিয়ে করতে চায়, কি বললাম? রনি রূপাকে বিয়ে করতে, আমি আবার বলছি দেখো, রনি রূপাকে বিয়ে করতে চায়, ঠিক আছে? রনি রূপাকে বিয়ে করতে চায়,
রনির রূপাকে খুব পছন্দ, ঠিক আছে? রনি রূপা অনেকদিন ধরে লক্ষ্য করছে, তো রনির ভালো লেগেছে রূপাকে, রনি রূপাকে বিয়ে করতে, ঠিক আছে? রূপাও মেয়েটা দেখতে খুব সুন্দর, আবার রনিও দেখতে খুব সুন্দর, ঠিক আছে? তো দুজনেই খুব সুন্দর। রনি রূপাকে বিয়ে করতে চায়। এইবার রনি এই কথাটা রনি এই কথাটা রূপারই এক ধর বন্ধু, তোমার রূপারই এক বন্ধু বৃষ্টি, রূপারই এক বন্ধু, কি বললাম, বৃষ্টি, ঠিক আছে? রনি এই কথাটা রূপাকে না বলে বৃষ্টিকে বলেছে যে আমার রূপাকে খুব পছন্দ, আমি রূপাকে খুব ভালোবাসি, তো আমি রূপাকে বিয়ে করতে চাই, আমি রূপাকে বিয়ে করতে চাই। তাহলে রনি এই কথাটা রূপাকে না বলে বৃষ্টিকে জানিয়েছে, ঠিক আছে? বৃষ্টিকে জানিয়েছে। এবার রূপা বিয়ে করতে চাইলেও, ঠিক আছে, রূপা মানে কি বলবো, রূপা মেন্টালি হয়তো রনিকেও পছন্দ, রূপার হয়তো রনিকে পছন্দ, রূপা রনিকে বিয়ে করতে চাইলেও, ঠিক আছে, ওদের মধ্যে কোনো চুক্তি হলো না। কারণ রনি আর রূপার মধ্যে কোনো চুক্তি হয়নি, কারণ রনি এই কথা বৃষ্টিকে জানিয়েছে। তো রনির সাথে রূপার কোনো রকমের কোনো চুক্তি হয়নি। রনির সাথে রূপার কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো চুক্তি হলো না। তাই কারণ আমরা কি জানি যে অ্যাকসেপ্টেন্স দেবে, ঠিক আছে, তার কাছ থেকে কিন্তু আসা উচিত। তাহলে আমি কিছুক্ষণ আগে কি বললাম, ধরো আমি যদি কাউকে কোনো অফার দিই, অ্যাকসেপ্টেন্স তার কাছ থেকে আসতে হবে, তার কাছ থেকে বা তার অথরাইজড এজেন্টের কাছ থেকে। তো এখানে কি রূপার কি অথরাইজড এজেন্ট বৃষ্টি? না। বা আমি আরেকটু ভাবে বলছি, রনি কি রূপাকে কোনো এরকম অফার দিয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই? রনি কি রূপাকে কোনো অফার দিয়েছে আমি তোমাকে বিয়ে করতে না চাই? রনি তো রূপাকে কিছু বলেনি আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে কি করে এটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হবে? তো ভ্যালিড অ্যাকসেপ্টেন্স কিন্তু এটা হবে। তাহলে বুঝতে পারলো, রনি যদি রূপাকে বিয়ে করতে চায়, ঠিক আছে, রনি রূপাকে বিয়ে করতে চায়, রনি এই কথাটা রূপাকে জানালো, রনি এই কথাটা রূপাকে জানালো, রূপা এর সহমতি, রূপা যদি রনিকে জানায় হ্যাঁ আমি ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই না করতে চাই না, তাহলে তো ওটা ভ্যালিড হতো, ঠিক আছে? তো তো এখানে বলছে রনি যে রূপাকে বিয়ে করতে, রনি রূপাকে না জানিয়ে রূপার বন্ধু বৃষ্টিকে জানালো, ঠিক আছে? এখানে কোনো কিন্তু চুক্তি হবে না, মানে চুক্তি মানে কন্ট্রাক্ট হবে না। কেন কন্ট্রাক্ট হবে না? কারণ রনি আর রূপার রনি রূপাকে জানায় না, রনি রূপাকে জানায়, রূপাকে না জানিয়ে বৃষ্টিকে জানিয়েছে। তো দেখো এখানে কি লেখা আছে, 2 নম্বর, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারার অর his authorized agent. In other words, if acceptance communicated unauthorized person, uh, it will not give rise legal relation। তার মানে অ্যাকসেপ্টেন্স যদি কমিউনিকেট করা হয় আনঅথরাইজড পার্সন, ঠিক আছে, তাহলে এটা কখনোই বলছে ইট উইল নট গিভ রাইজ টু লিগাল রিলেশন তৈরি হয় না। মানে আমি যদি কাউকে অফার দিই, সেই অফারের অ্যাকসেপ্টেন্স কার কাছ থেকে আসা উচিত? সেই যাকে অফার করলাম সেই অফারির কাছ থেকে আসা উচিত বা তার অথরাইজড এজেন্টের কাছ থেকে আসা উচিত। যদি তার কাছ থেকে বা তার অথরাইজড এজেন্টের কাছ থেকে না আসে, ঠিক আছে, তার থেকে না আসে, তাহলে সেটার মধ্যে কোনো লিগাল রিলেশন তৈরি হচ্ছে না, এটাই বলতে চেয়েছে। এখানে একটা ফিল্ড হাউস আর বাইন্ডলির একটা কেস দিয়েছে, ফিল্ড হাউস আর বাইন্ডলির একটা কেস স্টাডি দিয়েছে, সেই কেস স্টাডিটা আমি তোমাকে পড়ে দিচ্ছি। কার কেস স্টাডি দিয়েছে দেখো লিখে দিচ্ছি, ফিল্ড ফিল্ড হাউস ভার্সেস বিডলে, এদের কেস স্টাডি দিয়েছে। তো ধরো দুটো পার্টি আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে, ঠিক আছে? ওয়াই এর কাছে না একটা হর্স আছে, ঠিক আছে, মানে ওয়াই এর কাছে একটা ঘোড়া আছে। তো এক্স ওয়াই এর ঘোড়াটা কিনবে বলে
ঠিক আছে, ওয়াই কে একটা অফার দিল, এক্স ওয়াই কে একটা অফার দিল যে আমি তোমার ঘোড়াটা 2 লাখ টাকায় কিনতে রাজি আছি। যদি যদি আমি তোমার কাছ থেকে, ঠিক আছে, এটা কে লিখছে, এই ওয়াই এর কাছে একটা ঘোড়া আছে, ওয়াই এর কাছে একটা ঘোড়া আছে এক্স, সেই ঘোড়াটা ওয়াই এর কাছ থেকে 2,000 টাকায় কিনতে চাই বলে একটা অফার দিল। এবং পাশাপাশি এক্স আরো কিছু কথা লিখছে। এক্স বলছে কি, বলছে যদি আমি তোমার কাছ থেকে আর কিছু না শুনি, যদি তোমার কাছ থেকে আর কিছু না শুনি, তাহলে আমি ধরে নেবো যে ঘোড়াটা আমার। ঠিক আছে, যদি তোমার কাছ থেকে আর যদি কোনো খবর কিছু না শুনি, তাহলে আমি ধরে নেবো কি, তাহলে আমি ধরে নেবো ঘোড়াটা আমার। ঠিক আছে, তাহলে আমি ধরে নেবো কিন্তু ঘোড়াটা আমার, তাহলে আমার বলছি ওয়াই এর কাছে একটা ঘোড়া আছে, এক্স ওই ঘোড়াটা কিনতে চায় 2,000 টাকার বিনিময়ে। এই জন্য এক্স ওয়াই কে একটা অফার দিল এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু বললো, যদি তোমার কাছ থেকে আর কোনো রেসপন্স না আসে, ঠিক আছে, তাহলে আমি ধরে নেবো যে ঘোড়াটা আমার। ঠিক আছে, ঘোড়াটা আমার। এবার ওয়াই কোনো রিপ্লাই করলো না, ওয়াই রিপ্লাই করলো না। আচ্ছা, এক্স কিন্তু ওয়াই কে লেটার চিঠি লিখে জানিয়েছে, ঠিক আছে, ওয়াই কিন্তু এই চিঠির কোনো, এই লেটারের কিন্তু রিপ্লাই করলো না। রিপ্লাই না করে রিপ্লাই না করে ওয়াই এই ঘোড়াটা জেড কে বিক্রি করে দিল, ওয়াই জেড কে বিক্রি করে দিল। এর ফলে এক্স ওয়াই এর বিরুদ্ধে একটা মামলা করলো, এক্স ওয়াই এর বিরুদ্ধে মামলা করলো, কিন্তু আদালতের রায়, মানে কোর্টে যে রায় বেরোলো সেখানে ঠিক হলো, এক্স যে ওয়াই কে অফারটা দিয়েছে, ওয়াই কিন্তু এই অফারে কোনো রকমের কোনো অ্যাকসেপ্ট করেনি, তাই ওদের মধ্যে কোনো কন্ট্যাক্টই হয়নি। এটাই হচ্ছে ফিল্ড হাউস অ্যান্ড বিনলেট কেস স্টাডি। আমি আবার বলছি, ওয়াই এর কাছে একটা ঘোড়া আছে, ঠিক আছে, হর্স আছে, এক্স সেই হর্সটা 2,000 টাকার বিনিময়ে কিনবে বলে এক্স ওয়াই কে একটা অফার দিল চিঠি লিখে। ঠিক আছে, এবং তার পাশাপাশি চিঠি এইটাও লিখলো যে ওয়াই এর কাছ থেকে যদি কোনো রেসপন্স না আসে, এক্স এটা লিখছে, তাহলে আমি ধরে নেবো যে ঘোড়াটা আমার। ওয়াই লেটারের কোনো রেসপন্স করলো না, রেসপন্স না করে কি করলো, ঠিক আছে, ও এই হটস্টার জেট কে বিক্রি করে দিল। এবার এক্স ওয়াই এর বিরুদ্ধে কেস করলো, ঠিক আছে, কোর্টের রায় ঠিক হলো, এক্স যে ওয়াই কে অফার করেছিল, ওয়াই তো কোনো অ্যাকসেপ্টেন্স দেয়নি, তাই ওদের মধ্যে কোনো চুক্তিও হয়নি, কন্ট্রাক্টও হয়নি। এটাই ছিল ফেল্ট হাউস আর বিনলেট কেসটা। দেখ এখানে কি বলেছে, বলছে এফ অফার বাই আ লেটার টু বাই হিজ নিফু হর্স ফর রুপিস 30 ঠিক আছে, সেই ইফ আই হিয়ার নো মোর অ্যাবাউট হিম আই শ্যাল কনসিডার দ্য হর্স মাইন, যেটা বললাম। দ্য নিফু সেন্ট টু রিপ্লাই অ্যাট অল বাট টোল্ড বি হিজ ডিকশনার, ঠিক আছে, not to sell the particular horse as he intended to sell that horse to F. B sold the horse by mistake. ঠিক আছে, it was held that F will not succeed because his nephew had not communicated acceptance to him. এটা যে ফেল্ট হাউস ভার্সেস বিন্ডলার কেসটা। তাহলে দুটো পয়েন্ট আমি তোমাকে পড়ালাম। 3 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, দুটো পয়েন্ট হলো, তোমরা দেখতেই পেয়েছো, দুটো পয়েন্ট হলো। 3 নম্বর, 3 নম্বর রুল কি লিখছি দেখো, বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড, acceptance must be made within the specified time period, within the specified within the specified time period or reasonable time period, ঠিক আছে। 3 নম্বর রুল কি বলেছে,
3 নম্বর রুলটা কি বলেছে, অফারার বা বলতে পারো প্রমিসার প্রমিসিকে যে অফারটা দেবে, প্রমিসিকে যে অফারটা দেবে, ঠিক আছে, তো প্রমিসিকে তো সেই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট কবে করবে, যদি কোনো নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকে যে না এই টাইমের মধ্যে তোমাকে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে সেই টাইমের মধ্যেই অ্যাকসেপ্ট করতে হবে, সেই টাইমের মধ্যেই অ্যাকসেপ্ট করতে হবে। সাপোজ ধরো আমি তোমাকে একটা অফার দিয়েছি, ঠিক আছে, আমি তোমাকে একটা অফার দিয়েছি এবং বলেছি এই অফারটা যে তোমাকে অফারটা যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং টাইম দিয়েছি আগামী শুক্রবারের মধ্যে তোমাকে জানাতে হবে কি করতে চাইছো। তো তুমি শনিবার জানালে কিন্তু অফারটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে আজকে কোনো একটা অফার দিয়েছি যে আজকে আমি আমার OnePlus ফোনটা তোমাকে বিক্রি করতে চাই, কিন্তু তুমি এই OnePlus ফোনটা তুমি কিনবে কি কিনবে না, অর্থাৎ তোমার কাছ থেকে সহমতে আগামী শুক্রবার, আজকে কি বার, আজকে শনিবার, আগামী শুক্রবারের মধ্যে তোমাকে জানাতে হবে তুমি কিনতে চাও কি চাও না, ঠিক আছে। তো তুমি শুক্রবারের জায়গায় যদি শনিবার জানাও তাহলে কিন্তু সেই অফারটা অ্যাকসেপ্ট বলে গণ্য হবে না, ঠিক আছে। আমি অন্য এক্সাম্পল দিচ্ছি, বইতে যে এক্সাম্পল আছে, তাহলে কি বলেছে এখানে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড উইদিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ড। যদি কোনো টাইম উল্লেখ থাকে তাহলে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে অ্যাকসেপ্টেন্স করতে হবে। যদি কোনো টাইম বলে দেয়, যদি কোনো টাইম বলা থাকে তাহলে কিন্তু সেই স্পেসিফাইড টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাকে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। স্যার যদি টাইম পিরিয়ড ক্রস করে যায় অফারটা অ্যাকসেপ্ট করতে, তাহলে কিন্তু সেই অফারটাকে ভ্যালিড বলা হবে না, ঠিক আছে, সেই অফারটাকে কিন্তু ভ্যালিড বলা হবে না, ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। বা যদি কোনো টাইম উল্লেখ না থাকে তাহলে কি যে কোনো সময়, না টাইম উল্লেখ না থাকলে রিজনেবল টাইম পিরিয়ড, রিজনেবল টাইম পিরিয়ডটা কি, স্পেসিফাইড টাইম পিরিয়ড কি, সব সব বোঝানো হবে, সব বোঝানো হবে। ধরো না, সাপোজ ধরো তোমরা যারা কেউ যদি এখন কোনো স্টুডেন্ট স্কুলে পড়ো, যে তোমাকে তোমাকে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষার সে তুমি স্কুল স্টুডেন্ট হও বা কলেজ স্টুডেন্ট হও, তোমাকে ফর্ম ফিল আপ করার ডেট দিয়েছে, তোমাকে 15ই জুলাইয়ের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো 15ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে বলেছে, তুমি গেছে 16ই জুলাই ফর্ম ফিল আপ করতে হবে, হবে না। যদি কোনো নির্দিষ্ট তোমাকে যদি স্পেসিফাইড টাইম উল্লেখ থাকে তাহলে কিন্তু সেই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। টাইম পিরিয়ডের মধ্যে তুমি কাজটা না করলে তাহলে সেই অফারটাকে অ্যাকসেপ্ট হবে না। আর যদি টাইম পিরিয়ড উল্লেখ না থাকে সেক্ষেত্রে রিজনেবল টাইম পিরিয়ড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। একটা কোম্পানি, ধরো কোম্পানির নাম লিখলাম কি টাটা কোম্পানি, ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবে, একটা কোম্পানির নাম দিচ্ছি, ঠিক আছে, টাটা কোম্পানি, ঠিক আছে। টাটা কোম্পানি মার্কেটে, যখন কোনো কোম্পানি মার্কেটে নতুন আসে, মার্কেটে যখন নতুন নতুন কোনো কোম্পানি আসে তাহলে কোম্পানি কি দরকার, কোম্পানির টাকার দরকার, কোম্পানি টাকা ছাড়া কোম্পানি ওপেন করবে কি করে। তো কোম্পানি কোম্পানি কি করে, কোম্পানি পাবলিককে তাদের শেয়ার ডিবেঞ্চার এইগুলো বেচে, কোম্পানি পাবলিককে শেয়ার ডিবেঞ্চার বেচে তাদের টাকাটা জোগাড় করে, ঠিক আছে। এবার পাবলিক কি করে জানবে কোম্পানি শেয়ার বেচতে চাইছে, তখন কোম্পানি কি করে, কোম্পানি একটা প্রসপেক্টাস বলে একটা জিনিস, ঠিক আছে, কোম্পানি তার প্রসপেক্টাস ইস্যু করে, কি করে, কোম্পানি তার প্রসপেক্টাস কোম্পানি তার প্রসপেক্টাস ইস্যু করে, ঠিক আছে, কোম্পানি তার কি করে, প্রসপেক্টাস ইস্যু করে, ঠিক আছে। কোম্পানি কি করবে, তার প্রসপেক্টাস ইস্যু করে। ধরো সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, কোম্পানি তার প্রসপেক্টাস ইস্যু করেছে 15ই জুলাই, ঠিক আছে। তো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তোমরা, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের যাদের ল আছে, তোমরা ক্লাস 12-এ উঠেই কোম্পানি অ্যাকাউন্টস সেখানে জানতে পারবে, বা তোমাদের বিজনেস স্টাডিজে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, এই জিনিসগুলো পেয়ে যাবে। আর যারা কলেজে পড়ছো তোমরা তো শেয়ার সম্পর্কে নলেজ আছে, ঠিক আছে। তো দেখো, যখন কোনো কোম্পানি মার্কেটে লঞ্চ হয়, মানে কোনো কোম্পানি যখন ওপেন হতে হয়, তাহলে যে কোনো ব্যবসা খুলতে গেলে তোমার তো ক্যাপিটাল দরকার, ক্যাপিটাল ছাড়া বিজনেস ওপেন হবে কি করে। তো সেরকমই একটা কোম্পানি, টাটা কোম্পানি, তো ওর বিজনেস করতে গেলে টাকা কি করে জোগাড় করবে, ওর কোম্পানি তার টাকা জোগাড় করে মার্কেটে, মানে কোম্পানি টাকা জোগাড় করে পাবলিককে শেয়ার ভেঞ্চার বেচে। তো পাবলিককে যখন কোম্পানি শেয়ার ডিবেঞ্চার বেচবে পাবলিক জানবে কি করে,
তো কি করে কোম্পানি, কোম্পানি একটা প্রসপেক্টাস বলে একটা জিনিস হয়, সেই প্রসপেক্টাস ইস্যু করে, ঠিক আছে। প্রসপেক্টাস সমস্ত ডিটেলস লেখা থাকে, ঠিক আছে। তো প্রসপেক্টাস ইস্যু করেছে কবে? 15ই জুলাই। 15ই জুলাই প্রসপেক্টাস ইস্যু করেছে। তো কোম্পানি জানিয়েছে যে আমার কোম্পানির মালিক যদি কেউ হতে চাও, তাহলে আমার কোম্পানির শেয়ার মানে কাগজ কিনতে হবে, ঠিক আছে। কাগজ কিনতে হবে, অর্থাৎ তোমরা আমার কোম্পানিতে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের কতগুলো শেয়ারের মালিকানা নিতে চাও সেটা জানাতে হবে, ঠিক আছে। তবে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার একটা নির্দিষ্ট দিন আছে, এই দিনের মধ্যেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। স্যার দিনটা কি? অ্যাপ্লিকেশন করা যাবে, অ্যাপ্লিকেশন আপ টু 15 আগস্ট, এই তারিখ অবধি অ্যাপ্লিকেশন করা যাবে, ঠিক আছে। এই তারিখ অবধি অ্যাপ্লিকেশন করা যাবে, কারণ আমরা আমাদের কোম্পানিতে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের তো আমরা আমাদের কোম্পানি তাদেরকে শেয়ার দেবে, অর্থাৎ শেয়ার অ্যালট করবে। শেয়ার অ্যালটমেন্টের ডেট কত? শেয়ার অ্যালটমেন্টের ডেট বলা হয়েছে 1 অক্টোবর, ঠিক আছে। অর্থাৎ আমার কোম্পানির যদি কেউ মালিক হতে চাও, তাহলে আমার কোম্পানি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 15ই আগস্ট, ঠিক আছে। তো কেউ যদি 15ই আগস্টের পর, যে 16ই আগস্ট যদি কেউ ফর্ম ফিল আপ করে, কেউ যদি 16ই আগস্ট ফর্ম ফিল আপ করে, তাহলে তো সেই এই অফারটা তো আর অ্যাকসেপ্টেন্স হলো না। অর্থাৎ তোমাকে আমার কোম্পানির মালিক হতে চাইলে তোমাকে 15ই আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট টাইম উল্লেখ করে, এটা হচ্ছে স্পেসিফাইড টাইম পিরিয়ড। একটা টাইম বলে দিয়েছে যে 15ই আগস্টের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে আমার কোম্পানির মালিক হতে চাইলে। তুমি যদি 15ই আগস্টের পর যদি ফর্মটা ফিল আপ করো, তাহলে কিন্তু তোমার, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই অফারটা কিন্তু অ্যাকসেপ্টেন্স বলে গণ্য করা হবে না। এটা হচ্ছে তোমার রিজনেবল টাইম পিরিয়ড, এই সরি কি বললাম, স্পেসিফাইড টাইম পিরিয়ড। এবার রিজনেবল টাইম পিরিয়ডটা কি? রিজনেবল টাইম পিরিয়ডটা কি? কোশ্চেনে কিছু মানে মেনশন করাই নেই যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট কবে। এরকম কেসে কি হবে? অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট কবে, এরকম যদি কোশ্চেনে যদি কোনো মেনশন করা না থাকে, সেক্ষেত্রে মানে যদি ধরো এখানে কি বলেছে, বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড উইদিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ড, এটা তো বুঝলাম, অথবা রিজনেবল টাইম পিরিয়ড। অর্থাৎ যদি টাইম পিরিয়ড যদি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে এর রিজনেবল টাইম পিরিয়ড এর উপর হবে। তবে রিজনেবল টাইম পিরিয়ড কিসের করে জানো? রিজনেবল টাইম পিরিয়ড এটা লিখে এটা ডিপেন্ড করে সার্কামস্ট্যান্সের উপর, ঠিক আছে। সার্কামস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, মানে সমস্ত কেসে কিন্তু একই হবে না, ঠিক আছে। কেস ওয়াইজ চেঞ্জ হয় এটা, ঠিক আছে। তো রিজনেবল টাইম পিরিয়ড সার্কামস্ট্যান্সেস এর উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে? সার্কামস্ট্যান্সেস। তো আমি ধরো এখানে উদাহরণটা দিচ্ছি, ধরো আগের এক্সাম্পলে কি ছিল যে মানে আহ, আমার কোম্পানিতে শেয়ার অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলে দিয়েছিলাম যে আগের কেসে, যে না 15ই আগস্ট। এখন আর বলিনি লাস্ট ডেট কবে, অর্থাৎ টাইম পিরিয়ড মেনশন করা নেই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রিজনেবল টাইম পিরিয়ড কি হবে? আমার কোম্পানি যারা মালিক হতে চায় তাদেরকে আমি শেয়ার দেবো কবে? ফার্স্ট 1 অক্টোবর শেয়ার দেবো। তাহলে তোমাকে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে কবে? 15ই জুলাই থেকে বিফোর বিফোর 1 অক্টোবর এর মধ্যে যে কোনো একটা সময়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার রিজনেবল টাইম পিরিয়ড। আরো এই উদাহরণটা বুঝতে পারলে, এবার দেখো নোট কি লেখা আছে এখানে। লেখা আছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন উইদিন স্পেসিফাইড টাইম লিমিট, অর্থাৎ স্পেসিফাইড টাইম লিমিট বা স্পেসিফাইড টাইম পিরিয়ড। অর্থাৎ যে তোমাকে যদি কোনো টাইম উল্লেখ করে দেয়, তাহলে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমার অ্যাকসেপ্টেন্স তোমাকে দিতে হবে, ঠিক আছে তো। এন্ড ইফ নো টাইম ইজ প্রেসক্রাইব, যদি কোনো রকমের কোনো টাইম প্রেসক্রাইব করা না থাকে, দেন অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন উইদিন রিজনেবল টাইম। যদি কোনো টাইম পিরিয়ড উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তোমাকে রিজনেবল টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। and before the offer lapse, এবং অফার ল্যাপস হওয়ার আগে। হোয়াট ইজ দ্য রিজনেবল টাইম? রিজনেবল টাইমটা ডিপেন্ড করে কিসের উপর? রিজনেবল টাইমটা ডিপেন্ড করে আপন দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্সেস। রিজনেবল টাইমটা ডিপেন্ড করে কি? ফ্যাক্ট এবং সার্কামস্ট্যান্সেস এর উপর অফ দ্য কেস।
এর উদাহরণটা দেওয়া হয়েছে, দেখো উদাহরণটা কি দেওয়া হয়েছে, এক্স অ্যাপ্লাই ফর সার্টেন শেয়ার ইন আ কোম্পানি, মানে এক্স কোনো একটা কোম্পানি শেয়ার অ্যাপ্লাই করেছে কবে, জুন মাসে অ্যাপ্লাই করেছে, বাট অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন নভেম্বর, কিন্তু শেয়ার গুলো অ্যালট করা হয়েছে কবে, ধরো ধরো আমি ধরো কোনো একটা কোম্পানির শেয়ার কিনবো বলে, ঠিক আছে, আমি অ্যাপ্লাই করেছি জুন মাসে, ঠিক আছে, জুন মাসে অ্যাপ্লাই করেছে, কিন্তু ওই কোম্পানি দেখেইনি, অ্যাপ্লিকেশন ফর্ম খুলেই দেখেনি। তো ওই কোম্পানি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে দেখলো, তখন দেখা গেল শেয়ারের দাম অনেক কমে গেছে, শেয়ারের দাম অনেক কমে গেছে। এইবার তখন তখন ও কি করলো, তখন ও খুলে দেখলো, অর্থাৎ সেই সময়টা হচ্ছে মান্থটা হচ্ছে নভেম্বর মাস, ঠিক আছে, তো এখানে তাই বলেছে এক্স অ্যাপ্লাই ফর সার্টেন শেয়ার ইন আ কোম্পানি জুন, তার মানে এক্স নামক একজন পার্সন কোনো একটা কোম্পানির শেয়ার কিনবে বলে ও অ্যাপ্লাই করেছে কবে, জুন মাসে, বাট দ্য অ্যালটমেন্ট ওয়াজ মেড ইন নভেম্বর, তো নভেম্বর মাসে ওটা অ্যালট করা হয়েছে। এবার এক্স কি করেছে, এক্স রিফিউজ করে দিয়েছে, এক্স এই অফারটাকে রিফিউজ করে দিয়েছে, এক্স রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য অ্যালটেড শেয়ারস, ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য অফারার অফারার মানে এক্স could refuse to take share as the offer stood withdrawn, এবার ও অফারটাকে উইথড্র করে নিয়েছে, and could not be accepted because the reasonable period during which the offer could be accepted and had elapsed, মানে এখানে যে উদাহরণটা বলতে যে আমি আরো একটু ভালো করে ডিটেলসে বোঝাই, এক্স এক্স একটা পার্সন, ঠিক আছে, এক্স একটা পার্সন ও ওয়াই কোম্পানি শেয়ার কিনবে, এক্স একটা পার্সন ও ওয়াই কোম্পানি শেয়ার কিনবে বলে, ঠিক আছে, ওয়াই কোম্পানিকে অফার দিয়েছে যে আমি তোমার কোম্পানির শেয়ার কিনতে চাই, এবং সেই অফারের ডেটটা কি, ধরো 15 মার্চ, 15ই মার্চ এই অফারটা দিয়েছে, 15 মার্চ এই অফারটা দিয়েছে। এবার ওয়াই কোম্পানি সেই অফারটার যে অ্যাকসেপ্টেন্স পাঠাতে হবে, ওয়াই কোম্পানিকে তো বলতে হবে যে আমি তোমাকে শেয়ার দেবো কি দেবো না, ওয়াই কোম্পানি সেই মানে অ্যাকসেপ্টেন্সটা দিয়েছে ডিসেম্বর মাসের 4 তারিখে, কবে দিয়েছে, ডিসেম্বর মাসের 4 তারিখে, কিন্তু সেই সময় জবে দিয়েছে এক্স কোম্পানি, মানে তখন এক্স যে পার্সনটা ও বলেছে আমি তোমার কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী নই, ঠিক আছে, আগ্রহী নয়, কেননা ও যেই সময় অফারটা দিয়েছে 15ই মার্চ দিয়েছে, ওর ডিসেম্বর মাসে অ্যাকসেপ্টেন্স এসছে, তখন শেয়ারের দাম অনেক কমে গেছে, ঠিক আছে, তো তখন যদি শেয়ার কিনে এক্স এর তো লস হয়ে যাবে, ঠিক আছে, তো ও তাই অফারটাকে ডিনাই করেছে, ও যে না আমি তোমার কোম্পানি শেয়ার কিনতে চাই না, ঠিক আছে। এবার ওয়াই কোম্পানি তখন এক্স এর বিরুদ্ধে মামলা করেছে, ঠিক আছে, এবার আদালতের রায়ে কি ঠিক হয়েছে, মেসি কি বলছি, এক্স এক্স চাইলে শেয়ারটা কিনতে কিন্তু অস্বীকার করতে পারে, ঠিক আছে, এক্স চাইলে কিন্তু এই শেয়ারটা তোমার অস্বীকার করতে পারে, কারণ যে একটা রিজনেবল টাইম আছে, রিজনেবল টাইমের মধ্যে কিন্তু ওয়াই কোম্পানি জানায়নি, যে একটা নির্দিষ্ট মানে, এবার রিজনেবল টাইম কি, রিজনেবল টাইমের কোনো লিমিট নেই, আমি বলেছি রিজনেবল টাইমের কোনো লিমিট নেই, একটা রিজনেবল টাইমের মধ্যে যদি ওয়াই কোম্পানি জানাতো, অ্যাকসেপ্টেন্সটা পাঠাতো, তাহলে তাহলে কিছু বলা যেত, কারণ রিজনেবল টাইম পিরিয়ডের মধ্যে জানাই না, বারবার বলছি রিজনেবল টাইম পিরিয়ড বলতে সেরকম কোনো নিয়ম হয় না, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম, যে এই উদাহরণটা দিলাম না, এই যে এই উদাহরণটা দিলাম, এটা এখানে যেমন রিজনেবল টাইম পিরিয়ড কি, যেহেতু এখানে শেয়ার অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, যেহেতু কোশ্চেনে কিছু বলে দেয়নি, তাই আমাদের শেয়ার অ্যালট করা হবে কবে, শেয়ার অ্যালটমেন্ট বলে দিয়েছে তোমার 1 অক্টোবর, তাহলে 1 অক্টোবরের আগে যে কোনো দিন, 15 জুলাই থেকে 1 অক্টোবরের আগে যে কোনো দিন তুমি ঠিক আছে, তোমাকে শেয়ারটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে রিজনেবল টাইম পিরিয়ড। আর এখানে যে আমি একটা উদাহরণ বললাম, এক্স ওয়াই কোম্পানি শেয়ার কিনতে চাই বলে 15ই মার্চ ওয়াই কোম্পানিকে অফার দিল, ঠিক আছে, তাহলে ওয়াই কোম্পানি তো খুব তাড়াতাড়ি অফারটাকে জানানো উচিত শেয়ার দেবে কি দেবে না, ওয়াই কোম্পানি বলে শেয়ার দেবো, কবে জানিয়েছে, ডিসেম্বর মাসে জানিয়েছে, ঠিক আছে, তাহলে কতদিনে, ঠিক আছে, ওয়াই কোম্পানি এটা ডিসেম্বর মাসে জানিয়েছে, তো অনেক দেরি করেছে, আর যখন জানিয়েছে তখন ওয়াই কোম্পানির শেয়ার ভ্যালু অনেক কমে গেছে, ঠিক আছে, তো সেই সময় এক্স তো শেয়ার কিন্তু অস্বীকার করতে পারে, তাহলে এবার ওয়াই কোম্পানি বলেছে যে অস্বীকার করলে, এবার ওয়াই কোম্পানি এক্স এর বিরুদ্ধে মামলা করেছে, আদালতের রায়
ঠিক হয়েছে যে যেই টাইমের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা দেওয়া উচিত ছিল ওয়াই কোম্পানি সেই টাইমের মধ্যে দেয়নি, অর্থাৎ রিজনেবল টাইম পিরিয়ডের মধ্যে দেয়নি, এটাই এখানে বলতে চেয়েছি। 4 নম্বর পয়েন্ট, দেখো অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড in the specified manner, in the specified manner, বা তুমি বলতে পারো স্পেসিফাইড মোড বলতে পারো। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ইন দ্য স্পেসিফাইড মোড, অর্থাৎ প্রমিসার প্রমিসিকে যে অফারটা দেবে, ঠিক আছে, প্রমিসার প্রমিসিকে যে অফারটা দেবে, অর্থাৎ আমি তোমাকে যে অফারটা দেবো, আমি তোমাকে বললাম আমি আমার ওয়ান প্লাস ফোন তোমাকে বিক্রি করতে চাই, তুমি ফোনটা নেবে কি নেবে না তার সহমতি আমাকে জানাবে, লেটার লিখে জানাতে হবে, লেটার লিখে জানাতে হবে, অর্থাৎ আমি যদি কোনো মোড উল্লেখ করে দিই সেই মোডেই তোমাকে জানাতে হবে। আমি আমি তোমাকে বললাম লেটার লিখে তোমাকে জানাতে, তুমি লেটারে না লিখে জানিয়ে তুমি তুমি আমাকে ফোনে জানালে, বা তুমি টেলিগ্রাম করে জানালে, তুমি হোয়াটসঅ্যাপে জানালে, বা তুমি মেসেঞ্জারে লিখে জানালে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অফারটা কিন্তু তাহলে এখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স গণ্য করা হবে না, বুঝতে পারলে তো? অর্থাৎ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ইন দ্য স্পেসিফাইড মোড, যদি কোনো মোডের উল্লেখ থাকে তাহলে সেই মোডেই কিন্তু তোমাকে অ্যাকসেপ্টেন্স পাঠাতে হবে। তাই লিখলাম অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ইন দ্য স্পেসিফাইড মোড, ফুল স্টপ দিয়ে লেখো। বাট অ্যাজ পার সেকশন নাম্বার 7, বাট as per section number 7 subsection 2 of the Indian Contract Act of the Indian Contract Act 1872, বাট বলে কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন নাম্বার 7 সাবসেকশন 2 তে কি বলা আছে, ইফ অ্যাকসেপ্টেন্স ইজ নট মেড, ইফ acceptance is not made in specified manner, বলছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সেকশন 7 সাবসেকশন 2 তে কি বলা আছে, ইফ অ্যাকসেপ্টেন্স ইজ নট মেড ইন স্পেসিফাইড ম্যানার, যেই ম্যানারে যেই মুডে বলা হয়েছে, যেই মুডে বলা হয়েছে, বলো আমি তোমাকে বলেছি টেলিগ্রাম করে তোমাকে জানাতে, বা আমি তোমার লেটার লিখে জানাতে, তুমি লেটার লিখে জানাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেন দ্য প্রমিসার, লেখো দেন দ্য প্রমিসার then the promisor is having the right to reject, is having the right to reject, তাহলে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের 7 নম্বর ধারার মানে সেকশন 7 এর সাবসেকশন 2 তে কি বলা আছে, যদি কোনো মোড উল্লেখ থাকে, ঠিক আছে, মানে কোনো যদি স্পেসিফাইড মোড উল্লেখ থাকে সেই মোডে যদি তোমার প্রমিসি প্রমিসি বলতে পারো বা অ্যাকসেপ্টি, ঠিক আছে তো, কোনো মোড যদি উল্লেখ থাকে সেই মোডে যদি তোমার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স না আসে, তাহলে কি করতে পারে, সেক্ষেত্রে প্রমিসার রাইট আছে, ঠিক আছে, রাইট আছে এটাকে রিজেক্ট করার or accept the acceptance, or
অ্যাকসেপ্ট দ্য অ্যাকসেপ্টেড। তাহলে আমি ধরো তোমাকে বলে দিচ্ছি, ধরো আমি আমার বন্ধু রাহুলকে, আমার একটা OnePlus ফোন আছে, আমি সেই ফোনটা ওকে বিক্রি করতে চাই। ঠিক আছে, আমি এই অফারটা ওকে দিয়েছি এবং ওকে আমি বলে দিয়েছি যে তুই আদৌ ফোনটা কিনবি কিনা তোকে কিন্তু অ্যাটলিস্ট এটা হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে, হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। ঠিক আছে, কিনবি কি কিনবি না। এবার বন্ধু হোয়াটসঅ্যাপ করে না জানিয়ে, হোয়াটসঅ্যাপ করে না জানিয়ে ও আমাকে লেটার লিখে পাঠিয়েছে, লেটার লিখে পাঠিয়েছে যে আমি তোর ফোনটা কিনতে চাই। এবার আমার কাছে অপশন আছে, আমি এই অফারটাকে অ্যাকসেপ্ট করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করতেও পারি, নাও করতে পারি, এটা আমার হাতে অপশন আছে। সাপোজ ধরো তোমার ধরো যে স্কুলে পড়ছো, তোমাকে এই ধরো ধরো তুমি যখন এখন যে সেমিস্টার পড়ছো, নতুন সেমিস্টার যখন ভর্তি হবে, পরের সেমিস্টার যখন ভর্তি হবে, তো স্কুল থেকে বলে দিয়েছে ভর্তি হবে তো অনলাইনেই হতে হবে, অনলাইনেই ভর্তি হতে হবে। ঠিক আছে, অনলাইনেই ভর্তি হতে হবে, সমস্ত কিছু অনলাইনে, যে পেমেন্ট টেমেন্ট হবে সব অনলাইনেই করতে হবে। ঠিক আছে, পেমেন্ট অনলাইনেই করতে হবে। ঠিক আছে, এবার তুমি পেমেন্ট অনলাইন না করে তুমি যদি ক্যাশ টাকা অর্থাৎ অফলাইনে যদি তুমি ভর্তি হতে চাও, এটা কি অ্যাকসেপ্টেন্স হবে? কোনোদিন অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তোমাকে যদি কোনো মোড উল্লেখ করে দেয়, যদি কোনো মোড উল্লেখ থাকে তাহলে সেই মোডেই তোমাকে কাজ করতে হবে, সেই মোডেই কাজ করতে হবে। তুমি সিম্পল ভাবো, তোমার কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি এখন যে সেমিস্টার পড়ছো, পরবর্তী সেমিস্টার ভর্তি হতে হবে, সব অনলাইনেই ভর্তি হয়, জানো তোমরা, সব অনলাইনেই ভর্তি হয়। এবার অনলাইনের জায়গায় তুমি যদি অফলাইনে টাকা পয়সা নিয়ে যদি ভর্তি হতে চাও, তাহলে সেটা কি অ্যাকসেপ্ট করবে? না স্যার, অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না। তো আশা করি বুঝতে পারলে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ধরো একটা নাম হচ্ছে তোমার সোনা, ঠিক আছে, আর একটা নাম হচ্ছে টোনা। সোনার একটা বাড়ি আছে, সোনা তার বাড়িটা টোনাকে বিক্রি করতে চায়। ঠিক আছে, বিক্রি করতে চায়, সোনা তার বাড়িটা টোনাকে বিক্রি করতে চায় 10 লাখ টাকায়। এই নিয়ে একটা অফার দিল, সোনা টোনাকে একটা অফার দিল, আমি আমার বাড়িটা তোমাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চাই। ঠিক আছে, বিক্রি করতে চায়। এবার কোন রকমের কোনো মোড উল্লেখ করে দিল না, কোন রকমের কোনো মোড উল্লেখ করে দিল না। সোনা যে ওনাকে 10 লাখ টাকা বাড়ি বিক্রি বললো না যে সোনা যে ওনাকে বাড়িটা বিক্রি করতে চায় 10 লাখ টাকায়। ঠিক আছে, তো সোনা ওনাকে বললো আমি আমার বাড়িটা তোমাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চাই। ঠিক আছে, তুমি কিনবে কি কিনবে না আমাকে আমাকে অ্যাটলিস্ট জানিয়ে দিও, অর্থাৎ তোমার সহমতি জানিয়ে দিও। কিন্তু কোনো কিছু বললো কিসের মাধ্যমে জানাতে হবে না। এক্ষেত্রে ডোনা সোনাকে তোমার মুখে জানাতে পারে, ওরাল জানাতে পারে, ওরালি জানাতে পারে, তারপর রিটেনে জানাতে পারে, বা ধরো তোমাকে টেলিফোনের মাধ্যমে জানাতে পারে, যে কোনো উপায় জানাতে পারে। এক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা নেই। কিন্তু সোনা যদি ডোনাকে বলে আমি আমার বাড়িটা তোমাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চাই, তুমি তুমি আমাকে তুমি তুমি আমাকে লেটার লিখে জানাবে, লেটার লিখে জানাবে, তাহলে কিন্তু ডোনাকে কিন্তু লেটার লিখে জানাতে হবে। ডোনা যদি লেটারের পরিবর্তে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সোনা অ্যাকসেপ্ট করতেও পারে, আবার রিজেক্ট করতেও পারে, এটা কিন্তু ওর কাছে অপশন আছে। আরো একটা উদাহরণ বলতে পারি, ধরো একটা এ আছে, একটা বি আছে, দুটো পার্টি এ আর বি। এর কাছে একটা টিভি আছে, ও সেই টিভিটা বি কে বিক্রি করতে চায়। ঠিক আছে, বি কে বললো আমার কাছে একটা টিভি আছে, টিভি বিক্রির একটা অফার এ বি কে দিল। এবার বলে দিল যে এ বি কে বলে দিল যে তুমি টিভিটা কিনবে কি কিনবে না অ্যাটলিস্ট আমাকে চিঠি লিখে জানিও। এইবার বি চিঠি লিখে জানানোর বদলে টেলিগ্রাম করে জানানো। তো এরকম কেসে এ তো বলে দিয়েছিল চিঠি লিখতে, কিন্তু বি কি করেছে, টেলিগ্রাম লিখে জানিয়েছে। এক্ষেত্রে এ কিন্তু এইটাকে অ্যাকসেপ্ট, এটাকে এটাকে রিজেক্টও করতে পারে, এটাকে রিজেক্টও করতে পারে, আবার অ্যাকসেপ্টও করতে পারে। ঠিক আছে, এটা রাইট আছে, এর কাছে কিন্তু এটা রাইট আছে। ঠিক আছে, এ চাইলে অ্যাকসেপ্টও করতে পারে, আবার রিজেক্টও করতে পারে, এটাই বলেছে তোমার।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তাহলে তুমি বুঝতে পারলে ব্যাপারটা কি, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ইন দ্য স্পেসিফাইড মুড মানে কি। তো আমাদের নোট কি লেখা আছে দেখো, acceptance must be in mode prescribed, where mode of acceptance is prescribed মানে মোড যদি প্রেসক্রাইব করা থাকে then acceptance must be in prescribed mode. If no mode is prescribed then it can be in any other mode but in usual and reasonable manner. যদি মোড উল্লেখ থাকে সেই মোডেই করবে, আর মোড যদি উল্লেখ না থাকে, মোড যদি উল্লেখ না থাকে then it can be in any other mode, যে কোনো মোডে দিতে পারো মোড উল্লেখ না থাকে, বাট in usual and reasonable manner, usual হতে হবে। এক্সাম্পল বলছে if the offerer prescribe acceptance, ঠিক আছে, through messenger, offer is send acceptance by email, মানে আমি তোমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানাতে বলেছি কিন্তু তুমি মেসেঞ্জারের মাধ্যমে না জানিয়ে ইমেলের মাধ্যমে জানিয়েছো, দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেন্স অফ দ্য অফার, ঠিক আছে, অফারটা কিন্তু এখানে কিন্তু অফারটা কোনো অ্যাকসেপ্টেন্স হবে না। ইফ দ্য অফারার ইনফর্ম দ্য অফারি, ঠিক আছে, দ্যাট দ্য অ্যাকসেপ্টেন্স ইজ নট অ্যাকর্ডিং টু দ্য মোড প্রেসক্রাইব, তার মানে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে যেই মোডে বলেছি তুমি সেই মোডে পাঠাও না, ঠিক আছে, বাট ইফ দ্য অফারার ফেল টু ডু সো, ঠিক আছে, আমি যদি কোনো মোড উল্লেখ না করে দিই, আমি তোমাকে কোনো মোড উল্লেখ না করে দিই, ইট উইল বি প্রিজিউম দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, অ্যান্ড দ্য ভ্যালিড কন্ট্যাক্ট উইল অ্যারাইজ। তো এই করেছি, এই করে আমাদের 4টে পয়েন্ট কিন্তু হলো। 5 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, মিয়ার সাইলেন্স, বলছে মিয়ার সাইলেন্স ডাজ নট অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স, mere silence does not amount to acceptance, mere silence does not amount to acceptance, mere silence বলো বা মেন্টাল mere silence, mere silence মানে কি, mere silence মানে চুপ। আমি ধরো তোমাকে কোনো অফার দিলাম, ঠিক আছে, তুমি কোনো রেসপন্সই করলে, তুমি সাইলেন্ট থাকলে, আমি তোমাকে কোনো একটা অফার দিলাম তুমি সাইলেন্ট থাকলে, তুমি কোনো রেসপন্স করলে না, ঠিক আছে, মানে মানে ধরো তোমার, আমি তোমাকে কোনো একটা অফার করলাম, তুমি মানে তোমার ইচ্ছা সেই অফারটাকে অ্যাকসেপ্ট করার, চুপ থাকলে, কিছু বললে না, ঠিক আছে, তুমি মনে মনে ভাবলে যে না হয়তো আমি তোমাকে কোনো একটা অফার দিলাম, ঠিক আছে, অফারটা দিলে তোমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, জানাতে হবে, তো তুমি জানালে না, তুমি সাইলেন্ট থাকো, বা বলতে পারো মেন্টাল অ্যাকসেপ্টেন্স, মানে মেন্টালি তুমি অ্যাকসেপ্ট করলে কিন্তু সেটা তোমার মনের মধ্যে রাখলে, সেটা আবার আমাকে প্রকাশ করলে না। তো এটা হলে কিন্তু সেটাকে কিন্তু তোমার অ্যাকসেপ্টেন্সের মধ্যে ধরে না, ঠিক আছে, তো মিয়ার সাইলেন্স বলো বা মেন্টাল অ্যাকসেপ্টেন্স বলো। তাহলে যদি অ্যাকসেপ্টেন্সে, আমি ধরো তোমার কোনো একটা অফার দিলাম, তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, যে অ্যাকসেপ্ট করে আমাকে সেটা জানাতে হবে, কিন্তু সেটা না তুমি মিয়ার সাইলেন্স হলো বা মেন্টাল অ্যাকসেপ্টেন্স হলো, এরকম ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড হয় না, ঠিক আছে, ভ্যালিড হয় না। ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এ, আর এখানে ধরো নাম লিখলাম কি এ, আর একটা লিখলাম বি, একটা এ আর একটা বি, তাহলে এ বি কে একটা লেটার লিখে জানালো, এ বি কে একটা লেটার লিখে জানালো, কি জানালো, এর কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, এর কাছে একটা গাড়ি আছে, এর কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা এ বি কে 1 লাখ টাকায় বিক্রি করতে চায়, ঠিক আছে, এবার এ এই কথাটা বি কে কিভাবে জানালো, লেটার লিখে, আমি আবার বলছি, এর কাছে একটা গাড়ি আছে, ভালো গাড়ি, ঠিক আছে, পুরোনো গাড়িটা পুরোনো হয়ে গেছে, এবার এ সেই গাড়িটা বিক্রি করতে চায়, কাকে, ওর বন্ধু বি কে বিক্রি করতে চায়, সেটা এ বি কে লেটার লিখে জানালো, আমার গাড়িটা তোমাকে আমি 1 লাখ টাকায় বিক্রি করতে চাই। যদি তোমার কাছ থেকে 7 দিনের মধ্যে কোনো উত্তর না পায়, এ এই কথাটা বিকে বললো, যদি 7 দিনের মধ্যে তোমার কাছ থেকে কোনো অ্যান্সার না পায়, রিপ্লাই না পায়, তাহলে আমি ধরে নেবো যে তুমি আমার অফারটাকে অ্যাকসেপ্ট করেছো, ঠিক আছে, তাহলে
এ বি কে বললো আমার কাছে একটা গাড়ি আছে, সেটা লেটার লিখে এ বি কে জানালো আমি আমার গাড়িটা তোমাকে 1,00,000 টাকায় বিক্রি করতে দেবো। পাশাপাশি এই কথাও বললো 7 দিনের মধ্যে তোমার থেকে কোনো রেসপন্স না পায় তাহলে ধরে নেবো, তাহলে আমি ধরে নেবো যে তুমি আমার অফারটা অ্যাকসেপ্ট করেছো। ঠিক আছে, বি কোনো রিপ্লাই করলো না। ঠিক আছে, বি কোনো রিপ্লাই করলো না, তাহলে যখনই বি রিপ্লাই করলো তাহলে এ আর বির মধ্যে কোনো কন্ট্যাক্টই হয়নি। ঠিক আছে, এ আর বির মধ্যে কোনো কন্ট্যাক্টই হয় কারণ বি তো কোনো রিপ্লাই করে, তাই এ আর বির মধ্যে কোনো কন্ট্যাক্ট হয়। তাহলে এখানে এর যে অফারটা, এর অফার সম্পর্কে বি কি করেছে, বি চুপ ছিল। ঠিক আছে, মিয়ার সাইলেন্স। ঠিক আছে, মিয়ার সাইলেন্স, তাই এটাকে অ্যাকসেপ্টেন্স বলা হবে না। ঠিক আছে, তো দেখ নোটে কি লেখা আছে, আমাদের নোট এই যে বলছে মিয়ার সাইলেন্স অর মেন্টালি অ্যাকসেপ্টেন্স ডাজ নট অ্যামাউন্ট টু ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। মিয়ার সাইলেন্সকে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স বলা হয় না, মেন্টালি অ্যাকসেপ্টেন্সকে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স বলা হয় না। বলছে মিয়ার সাইলেন্স ইজ নট অ্যাকসেপ্টেন্স, মিয়ার সাইলেন্সকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে ধরা হয় না আনলেস দ্য প্রিভিয়াস কন্ডাক্ট, ঠিক আছে, অফ দ্য অফারিং, ঠিক আছে, ইন্ডিকেট সাচ সাইলেন্স অ্যাজ অ্যান এভিডেন্স of acceptance. A mere mental determination accept is no acceptance. মেন্টাল অ্যাকসেপ্টেন্সকে কখনোই অ্যাকসেপ্টেন্সের মধ্যে ধরা হয় না ইন দ্য আইস অফ ল আনলেস দেয়ার ইজ সাম এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ দ্যাট ডিটারমিনেশন বাই ওয়ার্ডস অর কন্ট্রাক্ট। উদাহরণ কি দিয়েছে, বলছে এ সাবস্ক্রাইব ফর দ্য উইকলি ম্যাগাজিন ফর 1 ইয়ার। ঠিক আছে, দেন অনেকে ম্যাগাজিন কেনে, বিভিন্ন কোম্পানির যে ম্যাগাজিন গুলো হয় না, যেমন ধরো 19 কুড়ির ম্যাগাজিন হয়, সানন্দার ম্যাগাজিন হয়। তো এ সাবস্ক্রাইব করেছে উইকলি ম্যাগাজিন, ঠিক আছে, যে সপ্তাহে যে ম্যাগাজিন গুলো বেরোয়, রবিবার করে ম্যাগাজিন গুলো বেরোয়, সেইগুলোকে সাবস্ক্রিপশন নিচ্ছে। ঠিক আছে, 1 বছরের জন্য। ইভেন আফটার এক্সপায়ারি অফ দি সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনটা ক্রস করে এক্সপায়ার করে যাওয়ার পর দ্য ম্যাগাজিন কোম্পানি কন্টিনিউ 5 বছর ধরে ম্যাগাজিন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একে অ্যান্ড অলসো এ কন্টিনিউ টু ইউজ, এ ম্যাগাজিনটা ইউজ করে যাচ্ছে, বাট ডিনাই টু পে বিল সেন্ড টু হিম। ম্যাগাজিন কোম্পানি যখন একে বিলটা পাঠিয়েছে, ও বিলটা পে করতে ডিনাই করেছে। এ উড বি লায়েবল টু পে অ্যাজ ইজ কন্টিনিউ ইউজ, যেহেতু কন্টিনিউ ইউজ করছে তাই এ বিলটা পে করতে বাধ্য। and was his acceptance of the offer, এটাই বলতে চেয়েছি। নেক্সট পয়েন্ট কি বলতে দেখো, 6 নম্বর পয়েন্টটা, অ্যাকসেপ্টেন্স ক্যান বি গিভেন ইন রাইটিং অর বাই ওয়ার্ড। এটা আগেও বলেছি, অ্যাকসেপ্টেন্সটা হবে কি, সেটা রিটেনও হতে পারে। ঠিক আছে, বা তোমার কি হতে পারে, দেখো এখানে লিখেছে রিটেন হতে পারে, বা বাই ওয়ার্ড অফ মাউথ হতে পারে, বাই পারফরমেন্স অফ সাম অ্যাক্টিভিটিস এটাও হতে পারে, ইমপ্লয়েড যেটাকে বলে। এবারে if an acceptance is made after the lapse, ঠিক আছে, if an acceptanceটা যদি হয় যে ল্যাপসের পর হলো, অথবা উইথড্রল অফ দ্য অফারটা উইথড্র করে নেওয়ার পর অ্যাকসেপ্টেন্স হলো। ঠিক আছে, ইট উইল নট গিভ রাইজ টু লিগাল রিলেশন, এখানে লিগাল রিলেশন থাকে না। উদাহরণ কি বলছেন, এক্স অফার বায়ার লেটার টু সেল হিজ কার 1,00,000 টাকা। ঠিক আছে, এক্স অফার করেছে একটা লেটার লিখে, ঠিক আছে, কার বেচতে চাই বলে, 1,00,000 টাকায় কার বেচতে চাই বলে এক্স অফার করেছে। সাবসিকুয়েন্টলি এক্স উইথড্র হিজ অফার বাই আ টেলিগ্রাম হুইচ ওয়াজ ডিউলি রিসিভড বাই ওয়াই, and after the receipt of telegram y sent his acceptance to x. In this case acceptance is invalid because it was made after the effective withdrawal of the offer। মানে বলতে চেয়েছে যে এই যে অ্যাকসেপ্টেন্স, আমি ধরো তোমাকে কোনো অফার দিলাম, তো অফারটা তুমি অ্যাকসেপ্ট করবে, সেই অ্যাকসেপ্টেন্সটা ল্যাপস হওয়ার আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অথবা আমি যদি এই অফারটাকে উইথড্র করে নিই, তার আগেই কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যে তোমাকে কোনো অফার দিলাম, সেই অফারটা যদি আমি উইথড্র করে নিই, উইথড্রর আগে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা অফারটা যদি ল্যাপস হচ্ছে তার আগে কিন্তু অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, এটা তোমাকে বলেছে। 6 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখো, আমি লিখছি।
অ্যাকসেপ্টেন্স, লেখো অ্যাকসেপ্টেন্স ক্যান নট, অ্যাকসেপ্টেন্স ক্যান নট precede an offer, precede an offer। বলছে অ্যাকসেপ্টেন্স পসিবলই নয়, ঠিক আছে, অফার মানে তোমাকে কোনো অফারই দেওয়া হয়নি, তোমাকে কোনো অফারই দেওয়া হলো না, তো অফার দেওয়ার আগে অ্যাকসেপ্টেন্স কিন্তু কখনোই সম্ভব। এক্সাম্পল কি আমি বলছি, এক্সাম্পল বলছি, ধরো এপ্রিল মাসে টেন্ডুলকার মানে আমাদের সচিন টেন্ডুলকার তার বাড়িটা বিক্রি করার অফার দিল, তার বাড়িটা বিক্রি করার অফার দিল। গাঙ্গুলি গাঙ্গুলি আচ্ছা, তাহলে কি বললাম আমি আবার বলছি, সালটা বলেছি 2024 সালে, 2024 সালে এপ্রিল মাসে, আমি ডেটটা বলছি এরকমই বলছি, 2024 এপ্রিল, এই সময়ে টেন্ডুলকার, নামটা কি টেন্ডুলকার, ঠিক আছে, সচিন রমেশ টেন্ডুলকার, তার বাড়িটা মানে সেল করার অফার দিল, ঠিক আছে, তার বাড়িটা সেল করার অফার দিল। তাহলে গাঙ্গুলি মানে আমাদের যে সৌরভ গাঙ্গুলি 2023-তে, ঠিক আছে, 2020 ডিসেম্বর মাসে ওই বাড়িটা কেনার অ্যাকসেপ্টেন্স দিতে পারে না, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স দিতে পারে না। তার মানে ধরো টেন্ডুলকার 2024 এপ্রিল মাস, মানে টেন্ডুলকার অফারটা দিয়েছে কবে, দেখো এই তারিখে অফার দিয়েছে। তাহলে গাঙ্গুলি কখনোই এই অফার দেওয়ার আগে তো অ্যাকসেপ্টেন্স করতে পারে না, এটাই বলতে চেয়েছে। ধরো গাঙ্গুলি 2023 ডিসেম্বর মাসে কখনোই কিন্তু গাঙ্গুলি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এটাই বলছে। তাই বলছে অ্যাকসেপ্টেন্স ক্যান নট প্রিসিড অ্যান অফার, কোনো অফারের আগে কিন্তু অ্যাকসেপ্টেন্স সম্ভব নয়। নেক্সট আর একটাই পয়েন্ট লিখবো, 7টা পয়েন্ট লিখছি আমরা, লেখো অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন by the party or parties, the acceptance must be given by the party or parties to whom the offer is made, to whom the offer is made। তো এখানে কি বলেছে, বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন বাই দ্য পার্টি, তাহলে অ্যাকসেপ্টেন্স কে দেবে, যাকে অফারটা করা হচ্ছে সেই তো অ্যাকসেপ্টেন্স করবে, ঠিক আছে, যাকে অফারটা দেয় সেই তো অ্যাকসেপ্টেন্স করবে, ঠিক আছে, সে করবে বা তার যদি কোনো তার তার যদি কোনো লিগাল লোক থাকে, ঠিক আছে, সেই করবে। তাহলে যাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছে সেই করবে বা তার অথরাইজ এজেন্ট তোমার অ্যাকসেপ্ট করতে পারে, এছাড়া অন্য কেউ নয়। তাই বলেছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন বাই দ্য পার্টি অর পার্টিস টু হুম দ্য অফার ইজ মেড, যাকে অফারটা করা হয়েছে সেই অ্যাকসেপ্টেন্স দেবে বা তার কোনো অথরাইজ এজেন্ট অ্যাকসেপ্টেন্সটা দেবে। উদাহরণ কি বলতে পারি, ধরো মিস্টার শ্যামকে তার বাড়িটা বিক্রি করার অফার দিল, ঠিক আছে, তাহলে শ্যামের পরিবর্তে তার ছেলে মোহন তো তোমার অ্যাকসেপ্টেন্স দিতে পারে না, ঠিক আছে তো, তাহলে বুঝতে পারলে তো আজকে 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 আমি আমার ফোনটা আমার বন্ধু রাতুলকে বিক্রি করার অফার দিলাম, তাহলে এই অফারের অ্যাকসেপ্টেন্স কার থেকে আসবে, রাতুলের কাছ থেকে আসতে হবে, কিন্তু রাতুল না দিয়ে রাতুলের ভাই অ্যাকসেপ্টেন্স করলো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই ভ্যালিড নয়। তো এই পয়েন্টগুলো আমি ডিসকাশন করলাম, যে পয়েন্টগুলো বললাম একবার দেখে নিও। তো আজকের ক্লাসে পড়ালাম অ্যাকসেপ্টেন্স কাকে বলে, আর এই যে বেসিক রুলগুলো পড়ালাম এইগুলো তোমরা অবশ্যই ভালো করে একবার দেখে নিও, ভালো করে রিডিং করে নিও। যদি কোনো অসুবিধা হয় তো আমাকে জানিও।
ঠিক আছে, দেখে নাও, প্রায় বলে দিলাম প্রথম দিয়ে এক একটা করে পয়েন্ট আর একবার যদি দেখে নাও। প্রথম যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট, মানে অ্যাকসেপ্টেন্স ফাইনাল হতে হবে এবং আনকোয়ালিফাইড, কোনো কন্ডিশন থাকবে। 2 নম্বর বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড বাই প্রমিসি অর তার অথরাইজড এজেন্ট, মানে অ্যাকসেপ্টেন্সটা হবে, মানে কে অ্যাকসেপ্ট করবে, প্রমিসি বা তার অথরাইজড এজেন্ট। এই কিছুক্ষণ আগেই বললাম, এই একই সেম পয়েন্ট, ঠিক আছে। বা বলতে পারি অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য প্রমিসার অথবা তার অথরাইজড এজেন্ট। 3 নম্বর, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড উইদিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ড অর রিজনেবল টাইম পিরিয়ড। 4 নম্বর, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ইন দ্য স্পেসিফাইড মোড বাট অ্যাজ পার সেকশন নাম্বার 7 সাবসেকশন 2 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 if acceptance is not made in specified manner, so then the promisor is having the right to reject or accept the acceptance. Mere silence does not amount to acceptance. Mere silence থাকলে সেটাকে acceptance বলা হয়। Acceptance cannot precede an offer, ঠিক আছে, কোনো অফার দেওয়ার আগে acceptance হতে পারে না। লাস্ট পয়েন্ট, acceptance must be given by the party, সেই পার্টি acceptance, ঠিক আছে, যাকে অফার দেবো সেই অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, সে ছাড়া অন্য কেউ অ্যাকসেপ্ট করলে হবে না। এই ছিল পয়েন্ট। তো আশা করি পয়েন্টগুলো সবকটা ডিসকাশন করে দিই।